আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আমরা তোমাদের যেই বহুল কাঙ্ক্ষিত যে আইসিটির অপেক্ষায় এতদিন ছিলে, আমাদের পুরো চ্যানেলের কমেন্ট বক্স থেকে শুরু করে আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে ফেসবুক গ্রুপ থেকে শুরু করে সব জায়গায় ভাইয়া আইসিটি ক্লাসগুলো আগে দিন, আইসিটি ক্লাসগুলো আগে দিন। তো সেই কাঙ্ক্ষিত বলতে গেলে মাহেন্দ্র খন আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আমরা রেকর্ড করতেছি সেটা হলো যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটার নাম হলো যে আমাদের কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। তো এই চ্যাপ্টার 2 এর আমরা এমনভাবে ওয়ান শট ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। প্রথমে তোমাদের ভাইয়া আগে আমরা অ্যানালাইসিসটা দেখব। এখান থেকে ধরো 3 ধরনের টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয়, 4টা 5টা আরও এক্সট্রা 2টা আছে, মোট 5টা টপিক পড়লে এনাফ ভাইয়া। 5টা টপিক বলতে 5 ধরনের প্রশ্নের কথা বলতেছি। তারপরে তোমার যে কাজটা হবে ওই টপিকগুলোর আমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে তোমাদের ভাইয়া। কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমরা ওয়ান শট সিকিউ ক্লাস নিব, এবং তারপরে আমাদের ওয়ান শট সিকিউ বলতে গেলে আমরা সিকিউ সলভ করাবো, এরপরে আমাদের এমসিকিউ সলভ করানো হবে। তো জোবাই, সিকিউ এমসিকিউ কয়টা রাখছো একটু যদি বলো। আচ্ছা, আমি বেসিক্যালি যেটা করছি কোশ্চেন অ্যানালাইসিসে যাই, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার ঘ নাম্বার কোশ্চেন 2 মানে খ নাম্বার, সে হচ্ছে গ নাম্বার, এটা ঘ নাম্বার। সো বেসিক্যালি আমি এটা করছি যে বোর্ড প্রশ্ন লাস্ট কয়েক বছর একটা অ্যানালাইসিস করে দেখছি যে কী কী টপিক থেকে কোশ্চেন, এখানে সবগুলো টপিকই আছে, মানে কোন টপিক থেকে কতবার হয়েছে। তো এখানে তোমার আচ্ছা, এখানে তোমার বেসিক্যালি যেটা হচ্ছে যে ওকে, তো এই টপিকগুলো তোমার মনে করো স্টার ভার্সেস মেশ টপোলজি, এই টপিকটা ঘর নাম্বার কোশ্চেনে 3বার আসছে। তাই এরকম স্টার টপোলজি নিয়ে 3বার আসছে, ক্লাউড কম্পিউটিংয়ে 2বার আসছে, তারপর তোমার কেবল স্ট্রাকচার এফও ফাইবার অপটিক বেস আর কি 2বার আসছে এরকম। টপোলজি টপিকটা কিন্তু অনেক হ্যাঁ, ইম্পর্টেন্ট। টপোলজি টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে মোটামুটি 6টা কোশ্চেন আসছে তোমার ঘ নাম্বারে। আর তুমি দেখো যে কেবল স্ট্রাকচার নিয়ে তোমার গ নাম্বার 4বার কোশ্চেন আসছে। সো ওয়াইফাই, তারপরে হাইব্রিড টপোলজি বেসিক্যালি, তারপরে 4G মোবাইল ফোনের যে স্ট্রাকচার যে বৈশিষ্ট্যগুলো, তো ওখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আছে। তো দেখলাম যে কেবল প্লাস টপোলজি, তারপর তোমার কেবলটা বেশি ইম্পর্টেন্ট, কেবলটা খুবই ইম্পর্টেন্ট, টপোলজিটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ধরো যে কমিউনিকেশন সিস্টেম, যে ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, এটাও ইম্পর্টেন্ট। তারপর বলতে পারো তুমি ওই যে স্টার, এখানে দেখো যে তুমি দেখবা হাব ভার্সেস সুইচ, তা হাব ভার্সেস সুইচটাও বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ কয়েকবার কোশ্চেন আসছে। মানে খতে আমরা ধরতে পারি যে তোমার হলো যে ডাটা প্যাকেট থেকে এবং হাব এন্ড ভার্সেস সুইচ থেকে, আর ফুল ডুপ্লেক্স আর একটা হলো হাফ ডুপ্লেক্স। এই ধরনের প্রশ্নগুলো বেশি হইতেছে ক্ষয়ের জন্য। তার মানে ক্ষয়ের প্রশ্নগুলো আলাদা রাখতেছে তোমাদের ভাইয়া, আর ঘয়ের প্রশ্নগুলো আলাদা রাখতেছে। মানে খ গ ঘ অ্যানালাইসিসটা একটু দেখলে বুঝতে পারবা কতটা মানে গুছানোভাবে তোমাদেরকে এই অ্যানালাইসিসটা করে দিচ্ছে। তারপরে কেবল স্ট্রাকচার থেকে শুরু করে ওয়াইফাই, এগুলো হলো সবচেয়ে বেশিবার আসছে। মানে এখান থেকে তোমরা একটা না একটা প্রশ্ন পাবাই এই দুইটা থেকে। আর পাশাপাশি তোমরা হাইব্রিড থেকে শুরু করে 4G মোবাইল ফোন, এগুলো তোমাদের ভাইয়া একটু হালকা পাতলা আইডিয়া দিয়ে দিবে। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে এখানে মধ্যে টপোলজিটা খুব ইম্পর্টেন্ট, খুব। তার মধ্যে কোনটা স্টার আর ম্যাশটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এখানের মধ্যে ব্লুটুথটা মোটামুটি আসছে, তাই না? তো এই হলো ওভারঅল। দেখো মাত্র দেখো এরকম দুইটা টপিক, এরকম দুইটা টপিক, এরকম 2-3টা টপিক, এই 6-7টা টপিক তুমি যদি ভালো মতো পড়ো, অ্যাটলিস্ট এই সপ্তাহ থেকে তোমার মোটামুটি 3টা সিকিউ, প্রথম আর দ্বিতীয় সপ্তাহ মানে 3টা সিকিউ হয়। তার মানে এই সপ্তাহ থেকে যদি 2টা সিকিউ হয়, তার মানে বুঝতেই পারতেছো এই কয়টা টপিক পড়লে কিন্তু তোমার 2টা সিকিউ না হয়, એટલે একটা তো 100% লিখতে পারবা, আর একটা হয়তো সবকিছু মিলিয়ে জিলে পড়বে। আজকে ক্লাসটা ভালো মতো করলে ওইটাও কমন পেয়ে যাবা। তার মানে আজকের ক্লাস থেকে তুমি 2টা সিকিউ কমন পাচ্ছ, এবং পাশাপাশি এমসিকিউ তো 100% ইনশাল্লাহ যদি রহমত থাকে তাহলে আলহামদুলিল্লাহ কমন পেয়ে যাবা। তার মানে কি এই ক্লাসটা ভালো মতো ফলো করো, এবং তোমার ভাইয়া যেভাবে বলবে সেইভাবে আশা করি মেনটেন করলে ইনশাল্লাহ একটা ভালো কিছু হবে। তো চলো ক্লাসটা শুরু করি। ওকে, সো চ্যাপ্টারের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। আমার নাম হাসান জুবায়ের। আচ্ছা, এরপরে আমাদের অ্যানালাইসিসটা দেখলাম। তো এখানে সবগুলো টপিক আমি কভার করবো না, অফকোর্স। আমি হচ্ছে তোমার যেগুলো মানে কমপ্লেক্স প্লাস মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো আমি অ্যানালাইজ করে দেবো, ইজি করে এক্সপ্লেন করে দেবো। তো এখানে আসি, আমরা সিকিউ দিয়ে শুরু করি ফার্স্টে। তো আচ্ছা, আমি ফার্স্টে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করি কতগুলো, তারপর আমরা সিকিউতে আসি। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি কয়েকটা জিনিস তৈরি করে রাখছি তোমাদের জন্য। তো বেসিক্যালি 3 ধরনের কমিউনিকেশন, কী বলবো, যে প্যাকেজ ডেলিভারি সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম আছে তোমার। সিমপ্লেক্স প্যাকেট সিস্টেম আছে, সিমপ্লেক্স ওয়ে অফ কমিউনিকেশনস আছে, হাফ ডুপ্লেক্স আছে, ফুল ডুপ্লেক্স আছে।
তো এই তিনটার পার্থক্যকে বেসিক্যালি তোমাকে একটু দেখাই। তো সিমপ্লেক্স মেথডে দেখো আমরা ট্রান্সমিটার থেকে রিসিভারের কাছে ওয়ান ওয়েতে ডাটা পাঠাই। তো এখানে তোমার যেটা হয় যে দেখবা যে টিভি ব্রডকাস্ট বা কিবোর্ড ইনপুট, আর টিভি ব্রডকাস্টটা হচ্ছে বেশি আমাদের রিলেট করতে পারবো। ধরো যে টিভি ব্রডকাস্টে কী হয়, টিভিতে যখন মানে কোনো একটা জিনিস যখন সম্প্রচার করা হয় টিভি থেকে আমাদের কাছে আসে, আমরা কিন্তু টিভিতে কিছু পৌঁছাইতে পারি না। তো এইটা হচ্ছে ট্রান্সমিটার হচ্ছে এখানে টিভি, আর আমাদের টিভি চ্যানেল মানে স্টেশন যেটা, আর রিসিভার হচ্ছে আমরা। তো এখানে যখন দেখো সেন্ড সিমপ্লেক্স প্যাকেটটা যখন আমরা ক্লিক করি, দেখো যে ট্রান্সমিটার থেকে রিসিভারের কাছে ডাটা চলে যাচ্ছে ওয়ান ওয়েতে, এখানে কিন্তু আমরা পাঠাতে পারছি না ব্যাকে। তো সিমিলারলি হাফ ডুপ্লেক্সে দেখবা এখানে হচ্ছে তোমার ওয়াকি টকির ক্ষেত্রে যেটা হয় যে দেখবা যে ওয়াকি টকিতে যে কথা বলে সে কথা মানে যখন পাঠায় সে কথা শুনতেও পায়, মানে বোথ ওয়েতে কমিউনিকেট করা যায় এখানে। কিন্তু এটা কিন্তু সাইমালটেনিয়াস না, মানে তোমার লাইভ আমরা ফোনে যেভাবে কথা বলি ওভাবে কথা বলতে পারবো না। এখানে তোমার কথাটাকে শুনতে হবে, তারপর মানে কথাটা ডাটা একবার রিসিভ করতে হয়, তারপর ডাটা সেন্ড করতে হয়, দুইটা আলাদা আলাদা স্টেপ। সিমিলারলি এখানে যখন আমরা ক্লিক করবো দেখবো যে ওয়াকি টকি এ থেকে যখন ওয়াকি টকি বিতে ডাটাটা যায়, ডাটাটাকে রিচ করার পরে তারপর হচ্ছে ওয়াকি টকি বি থেকে এতে সেটা ডাটাটা আবার সেন্ড হয়। এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন বাট সাইমালটেনিয়াস না। আচ্ছা, এবার আমরা আসি থার্ড ইয়াতে ফুল ডুপ্লেক্সে। সেখানে দেখবো যে আমরা বেসিক্যালি মানে কন্টিনিউয়াস আমরা লাইভ কথা বলতে পারি। ধরো ফোনে কথা বলে কী হয়, আমি ইনস্ট্যান্ট কথা বলতে পারি এবং কথা শুনতেও পারি। মেসেঞ্জার চ্যাট করলে কীরকম হয় যে ইনস্ট্যান্ট আমরা মেসেজটা পাচ্ছি, ম্যাচটা করতে পারছি, প্লাস হচ্ছে তোমার ইন্টারনেটে কোনো একটা লাইভ ক্লাস যেগুলো সেখানে ইনস্ট্যান্ট আমরা ক্লাস দেখতে পাচ্ছি, আবার কমেন্ট করতে পারতেছি। তো জিনিসটা হচ্ছে তোমার সাইমালটেনিয়াস একসাথে হয়। যখন ক্লিক করবো দেখবো যে আমরা একই সাথে কিন্তু ডাটাটা সেন্ড হচ্ছে প্লাস রিসিভ হচ্ছে, মানে কোনো ল্যাগ নাই, কোনো ওয়েট করতে হচ্ছে না। এটাই বেসিক্যালি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মানে বেসিক কনসেপ্ট। আর এখানে দেখবো যে আমরা বেসিক্যালি সিমপ্লেক্স টিভি ব্রডকাস্টে হয়, এবং হাফ ডুপ্লেক্স হয় অফকোর্স ওয়াকি টকি, তারপর ফুল ডুপ্লেক্স হয় ফোন কল, ইন্টারনেট। আর ইফিসিয়েন্সি বলতে ধরো যে এটা হচ্ছে লো এফিসিয়েন্সি, কারণ হচ্ছে মাত্র ওয়ান ওয়েতে কথা বলতে পারতেছো। এটা হচ্ছে মডারেট, মানে তুমি যেহেতু দুই ওয়েতে কথা বলতে পারতেছো অফকোর্স এটা বেটার এফিসিয়েন্ট। আর এটা হচ্ছে অবশ্যই হাইয়েস্ট এফিসিয়েন্ট, কারণ তুমি একদম লাইভ কথা বলতে পারতেছো। আচ্ছা, এটা হচ্ছে ব্রডকাস্ট, এটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন উইথ ডিলে অফকোর্স, আর এটা হচ্ছে হাই স্পিড নেটওয়ার্কের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্সটা ব্যবহার করা হয়। এরপর আসি নেটওয়ার্ক হাব ভিজুয়ালাইজেশন। তো হাব বেসিক্যালি কি, হাব হচ্ছে তোমার নেটওয়ার্কের মাঝখানে অবস্থিত একটা ডিভাইস, যেটা কিনা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের যে এন্টিটি ওকে কানেক্ট করে। যেমন ধরো একটা পিসি আছে, এই নেটওয়ার্কে 4টা পিসি আছে, হ্যাঁ, এই 4টা পিসিকে এই হাবটা কানেক্ট করে রাখছে, এখন দেখো এখন যেটা হবে যে আমরা যেটা প্যাকেট পাঠাই, মানে পিসি ওয়ান থেকে আমরা একটা কিছু তথ্য পাঠাবো। তো সেন্ড প্যাকেট ফ্রম পিসি ওয়ান যখন দেই, দেখবো যে আমরা মানে তথ্যটা কিন্তু তোমার হাবের মধ্যে পৌঁছে হাবের সাথে কানেক্টেড পিসি যে 3 পিসি 4 দুইটার কাছে চলে গেছে। আবার দেখো যদি পিসি 2 থেকে পাঠাই আমরা প্যাকেট, এটাও কিন্তু সেম কাহিনী, তোমার পিসি 3 পিসি 4 দুইটার কাছে চলে গেছে। কিন্তু আমরা কিন্তু পাঠাইছিলাম, লেটস সে আমরা পাঠাইছিলাম পিসি 1 থেকে পিসি 3-তে, কিন্তু পিসি 4ও কিন্তু এটা পেয়ে গেছে। আবার পিসি 2 যেটা করছে ও হয়তো পিসি 3-কে পাঠাইছে বা পিসি 4-কে পাঠাইছে, কিন্তু পেয়ে গেছে কিন্তু দুইটা পিসি। তো হাবের ব্যাপারটা কি, যে ও নেটওয়ার্কের মাঝখানে অবস্থান করে, কিন্তু ও নেটওয়ার্কের সাথে কানেক্টেড সমস্ত ডিভাইসকে তথ্যটা পাঠায় দেয়। তো এটা হচ্ছে হাবের একটা বৈশিষ্ট্য, মানে মেজর বৈশিষ্ট্য এটাই। এবং এটাই তোমার হাবকে সুইচের সাথে ডিস্টিংগুইশ করে। কীভাবে করে, সুইচ হচ্ছে তোমার সিমিলার কাজই করে, হাব আর সুইচের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, সুইচের পোর্টের সংখ্যা বেশি থাকে। আর তোমার পিসি 1, পিসি 2, পিসি 3, পিসি 4 এগুলো তোমার সেম ওয়েতে সুইচ দ্বারা কানেক্টেড। তো তুমি প্যাকেট 1 তুমি পিসি কী করতে পারবা, হাবে যেটা করতে পারতা সেটা হচ্ছে তুমি পিসি 1 থেকে পিসিতে ডিরেক্টলি পাঠাইতে পারতা, বাট তুমি স্পেসিফিকলি পিসিতে পাঠাতে পারতা না, কারণ ও স্পেসিফিকলি কোনো কম্পিউটারে পাঠাতে পারে না, কারণ কেউ আইডেন্টিফাই করতে পারে না। কিন্তু সুইচ এটা করতে পারে। সুইচ কী করে, প্রত্যেকটা ডিভাইসকে ওর ম্যাক অ্যাড্রেস হচ্ছে তোমার একটা ডিভাইসের নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকার যে অ্যাড্রেস, ওটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস আছে। তো ওই প্রত্যেকটা ডিভাইসের আলাদা প্রত্যেকটা ডিভাইসকেও ম্যাক অ্যাড্রেস দিয়ে আলাদাভাবে শনাক্ত করতে পারে, সুইচ এটা পারে, যেটা হাব পারে না। তো শনাক্ত করে আলাদাভাবে শনাক্ত করে কী করে, ওই নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেসে ওর তথ্যটা পাঠায় দেয়। যেমন ধরো আমি পিসি 1 থেকে পিসি 3-তে পাঠাবো, এখন সুইচের সুবিধা কি, সুইচ হচ্ছে পিসি 3 এর ম্যাক অ্যাড্রেসটা আলাদা করে রেখে দিচ্ছে, যেমন পিসি 3 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে তোমার লেটস সে এইটা। সো আমি যখন এটা পাঠাবো তখন কী হয় দেখো, পোর্ট 3 মাধ্যমে ও কিন্তু শুধুমাত্র পিসি 3-কেই পাঠাইছে, ও কিন্তু পিসি 4 পাঠায় নাই, কারণ কেউ পিসি 3-কে আলাদা করে চিনতে পারে, আলাদা করে ডিটেক্ট করতে পারে, যেটা কিনা হাব পারে না। আবার দেখো পিসি 2 থেকে যখন পিসি 4-এর দিকে পাঠাই, সিমিলার ওয়েতে শুধুমাত্র পিসি 4-ই পাচ্ছে। সুইচে কী হচ্ছিল, যে সুইচে তোমার কিন্তু হাবে যেটা হচ্ছিলো যে তোমার দুইটা পিসি পাচ্ছিলো, পিসি 3, 4 দুইটাই পাচ্ছিলো, কিন্তু সুইচে কিন্তু শুধুমাত্র যেটাকে পাঠানো হচ্ছে ওটাই পাচ্ছে। সেইটা হচ্ছে সুইচের অ্যাডভান্টেজ। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো।
এছাড়াও আরও কিছু অ্যাডভান্টেজ আমরা বইয়ে পাবো, ওগুলো তো আমরা পড়বই বই পড়ার সময়। আচ্ছা, এখন আমরা দেখি আমরা সিকিউ সলিউশন আসে, আমি কয়েকটা সিকিউ নিয়ে আসছি এখানে। তো ঢাকা বোর্ড 2024-এ দেখো যে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা পরে যাই। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেখানে তোমার একটা সার্ভার থাকে এবং একাধিক ক্লায়েন্ট থাকে। যেমন এরকম ব্যাপারটা ভিজুয়ালি যদি দেখাইতে চাই সেটা এরকম হবে যে মাঝখানে সার্ভার থাকবে আর সার্ভারের সাথে থাকবে একাধিক ক্লায়েন্ট কানেক্টেড থাকবে, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ওকে, সো মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজ আকৃতির কেন হয়? সো মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক সেগুলো ষড়ভুজ আকৃতির হওয়ার কারণ হচ্ছে তোমার, দেখো যে ষড়ভুজ আকৃতি হওয়ার কারণে মাঝখানে কোনো গ্যাপ নাই। দেখো একাধিক সেল যখন পাশাপাশি আসে, সেল নেটওয়ার্ক যখন পাশাপাশি আসে, প্রত্যেকটা সেল আর পার্শ্ববর্তী যে সেলটা ওদের মাঝখানে ওদের এরিয়াগুলো কিন্তু একটা একটার সাথে একদম পুরো পারফেক্টলি কি বলবো যে মানে বর্ডারগুলো পারফেক্টলি মানে মিলে গেছে, কোনো ধরনের গ্যাপ কিন্তু নাই। ষড়ভুজ আকৃতি ক্ষেত্রে যেটা হয় যে মৌচাকের ক্ষেত্রে দেখবে এরকম একটা শেপ থাকে। কিন্তু দেখো যে যদি সার্কুলার হইতো তখন কিন্তু তোমার একটা গ্যাপ থেকে যেত। আমি একটা দেখে বুঝাই, ধরো যদি সার্কেল হইতো, এটা যদি সার্কেল হইতো, তোমার মাঝখানে কিন্তু এখানে যদি একটা সার্কেল হইতো, দেখো মাঝখানে কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে না, তো এরকম গ্যাপ কিন্তু তোমার ষড়ভুজ আকৃতি হলে থাকতেছে না। সো কোনো ধরনের গ্যাপ নাই নেটওয়ার্কের মধ্যে, এবং হচ্ছে তোমার এটা হচ্ছে খুবই মানে একটার সাথে খুব ফাস্ট কানেকশনের কারণে এটা ইউজ করা হয়। প্লাস হচ্ছে তোমার ষড়ভুজ আকৃতি হওয়ার ওকে, সো এবং এইসব নেটওয়ার্কগুলো নিরবিচ্ছিন্নভাবে কানেক্টেড থাকে এবং নিজেদের মধ্যে নিজেরা ওভারল্যাপ করে না, বাধাপ্রাপ্ত হয় না। সো এইসব কারণে ষড়ভুজ আকৃতির হয়। সো আশা করি বুঝতে পারছি আমরা এটা। এরপর আসি যে উদ্দীপকে আসে, আইসিটি শিক্ষক ক্লাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিশন শেখাচ্ছেন। মনির আইসিটি স্যারের কাছে ব্লগ আকারে সমান বিরতিতে ইন্টারভাল সহ ডেটা ট্রান্সমিশন সম্পর্কে জানতে চাইলো। সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ নিয়ে ইউটিউব দেখে ডেটা ট্রান্সমিশন সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন করলো। তো সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোজনে ব্যবহৃত কেবল গঠন বর্ণনা করতে বসে। তো দেখো সাদিয়ার বাসায় মানে ইন্টারনেট সংযোজনে ব্যবহৃত কেবল হচ্ছে তোমার কি আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয়, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, আমরা বুঝতে পারতেছি। সো অপটিক্যাল ফাইবার কেবলের গঠন মানে আমাদের বর্ণনা করতে বলছে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বেশ কয়েকবার রিপিট হয়েছে এটা। তো দেখো যে অপটিক্যাল ফাইবারে বেসিক্যালি 3টা পার্ট থাকে। তো 3টা পার্ট তোমাকে দেখাই, ওখানে অলরেডি মার্ক করা আছে, আমি তাও একটু দেখাই। সেটা হচ্ছে দেখো যে এই মাঝখানের যে পার্টটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখান দিয়ে ডাটা ট্রান্সমিট হয়। এটাকে বলে কোর পার্ট। ওকে, সো এই কোর পার্টের এখানে কিছু মানে মেজারমেন্ট আমাদেরকে মনে রাখতে হবে। সেই কোর পার্টের মেজারমেন্ট হচ্ছে তোমার 85 মিলিমিটার থেকে, মানে মেজারমেন্ট বলতে কি, এটার যে তোমার ওকে ওকে, সো এই যে কোর পার্টটা, এটা হচ্ছে মেইন পার্ট বেসিক্যালি। তো কোর পার্ট হচ্ছে সবচেয়ে ভিতরের পার্টটা। এরপরের পার্টটা হচ্ছে তোমার ক্ল্যাডিং পার্ট। এরপরের পার্টটা হচ্ছে তোমার বাফার জ্যাকেট। বুঝতে পারছো? সো এই 3টা পার্ট আমাদেরকে মেইনলি মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে তোমার এই 3টা পার্ট। ওকে, তো এই 3টা পার্টের কিছু মেজারমেন্ট আমাদেরকে মনে রাখতে হবে। সো 3টা পার্টের ব্যাসটা আমাদেরকে মনে রাখতে হবে। সেই ব্যাসটা কি? এই কোর পার্টের ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রোমিটার। এটা মনে রাখবা, এই জিনিসটা খেয়াল রাখবে, মাইক্রোমিটার। তারপর দেখো ক্ল্যাডিং পার্টটার ব্যাস কত? ক্ল্যাডিং পার্টটার ব্যাস হচ্ছে তোমার 250 মাইক্রোমিটার, 250 মাইক্রোমিটার। এবং এই যে তোমার বাফার জ্যাকেট, এটা হচ্ছে কি 400 মাইক্রোমিটার। এটা হচ্ছে 400 মাইক্রোমিটার। ওকে, ওই জিনিসটা আমরা মনে রাখলে এবং এই ছবিটা যদি আমরা আঁকতে পারি, সবচেয়ে ভালো যদি এঁকে আসতে পারি, তাহলে তোমার এটা বেস্ট হবে আর কি। ওকে, এরপর টপিকে আসি। এরপর টপিকটা হচ্ছে তোমার উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ করো। আচ্ছা, আমাদের এরপরের টপিকটা ওকে, সো ওকে, সো দেখো উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি। তো ট্রান্সমিশন মেথড দুটি হচ্ছে তোমার, একটা দেখো যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাচ্ছে, আরটা হচ্ছে তোমার ব্লক বাই ব্লক পাঠাচ্ছে। সো এই দুইটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস। তো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে কোনটার দক্ষতা বেশি,
এটা যদি আমরা বের করতে যাই তো আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ওকে, সো আমাদের ঘ নাম্বারে কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ করো। সো উদ্দীপকে উল্লেখিত মেথড দুটি হচ্ছে তোমার সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। তো এই সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে কোনটা দক্ষতা বেশি সেটা হচ্ছে আমরা গাণিতিকভাবে প্রুফ করবো এখন। ওকে, আসি আমরা। তো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা কিছু জিনিস জানি যে সিনক্রোনাস বিটের ক্ষেত্রে আচ্ছা, সিনক্রোনাস বিটের ক্ষেত্রে তোমার বেসিক্যালি যেটা হচ্ছে যে ডাটা প্যাকেট যেটা থাকে, ধরো যে আমরা লেটস সে 80 বিট ডাটা ট্রান্সফার করব, তো অ্যাকচুয়াল ডাটা কত 80 বিট, রাইট? 80 লিখলাম। তো এই 80 বিট ডাটার সাথে 2 বিট হেডার এবং 2 বিট টেলার বিট যোগ করতে হয়, মানে কি 2 বিট হেডার বিট 2 বিট টেলার বিট সিনক্রোনাসের ক্ষেত্রে। তো 80 বিট হচ্ছে অ্যাকচুয়াল ডাটা আমরা পাঠাবো, কিন্তু এর সাথে আমরা কী লাগাবো, 2টা হেডার বিট প্লাস 2টা টেলার বিট। এটা কি বিট? হেডার বিট, হেডার বিট, এটা হচ্ছে তোমার টেলার বিট। হেডার বিট অ্যাড করলাম, টেলার বিট অ্যাড করলাম, এখন কত হলো জিনিসটা? 84 বিট হয়ে গেল। সো টোটাল ডাটা আমাদের পাঠাতে হচ্ছে 84 বিট। তো যদিও আমরা 80 বিট ডাটা অ্যাকচুয়ালি 80 বিট তথ্য আমরা অ্যাকচুয়ালি পাঠাচ্ছি, কিন্তু 84 বিট আমাদেরকে সেন্ড করতে হচ্ছে। তো আমাদের ইফিসিয়েন্সি কত আসে? 84 বিট আমাদের সেন্ড করতে হচ্ছে, এর মধ্যে 80 বিট হচ্ছে অ্যাকচুয়াল ডাটা। তার মানে এটা যদি আমি 100% দিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 92 সামথিং এরকম পার্সেন্ট আসবে। সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটার ইফিসিয়েন্সি। বুঝতে পারছো? তো এখন যদি আমরা ইয়াতে যাই, পরবর্তী অ্যাসিনক্রোনাসে যাই। সো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে যেটা হয় যে ধরো আমাদের অ্যাকচুয়াল ডাটা হচ্ছে 80 বিট। সো 80, এবারও সেম কাহিনী, 80 বিট ডাটা পাঠাবো আমরা, কিন্তু এবারে আমাদের প্রতি বিটের মধ্যে তোমার স্টার্ট বিট এবং স্টপ বিট এই দুটো অ্যাড করতে হয়। তো বেসিক্যালি স্টার্ট বিট এবং 2টা স্টপ বিট আমরা অ্যাড করি, সো এখানে ডাটা হয়ে গেল 83 বিট। ওকে, সো ঘ নাম্বার কি বলছে যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস দুইটা মেথডের মধ্যে কোনটা হচ্ছে গিয়ে গাণিতিকভাবে, মানে কোনটা হচ্ছে বেশি দক্ষ, এইটা গাণিতিকভাবে প্রুফ করতে বলছে। তো অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লেখিত ডাটা ট্রান্সমিশন মেথড। সো আমরা এদের মধ্যে যদি মানে দেখতে যাই যে কোনটা বেটার, তাহলে আমরা ফার্স্টে আসি সিনক্রোনাসের ক্ষেত্রে আসি। তো সিনক্রোনাসের লেটস আমরা 80 বাইট ডাটা পাস করবো, আমাদের কিছু একটা মেসেজ পাঠানো লাগবে, মেসেজের সাইজ হচ্ছে 80 বাইট। তো আমরা 80 বাইট ডাটা তো আমরা পাঠাবো, রাইট? তো কিন্তু এই সিনক্রোনাস ডাটার মাধ্যমে কী করতে হয়, তোমাকে 2টা হেডার বিট অ্যাড করতে হয় এবং 2টা টেলার বিট অ্যাড করতে হয়। হেডার বিট শুরুতে, টেলার বিট লাস্টে অ্যাড করতে হবে তোমার ডাটাটা পাঠানোর জন্য। তো এই জন্য যেটা করতে হবে যে আমাদের ডাটা কিন্তু কতখানি হয়েছে, এটা অ্যাড করার পরে আমাদের ডাটা হয়ে যাচ্ছে 84 বাইট। ওকে, সো অ্যাকচুয়াল ডাটা হচ্ছে আমাদের 80 বাইট, কিন্তু আমাদের সেন্ড করতে হচ্ছে 84 বাইট। সো এই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি কত আসে? 84, মানে আমাদের পাঠাতে হতেছে, এর মধ্যে অ্যাকচুয়াল ডাটা হচ্ছে 80 বাইট। সো এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, 100% যদি গুণ করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাবো? 92 পয়েন্ট সামথিং পাবো। এটা হচ্ছে আমাদের ডাটা এফিসিয়েন্সি, বুঝতে পারছো? 92% অ্যারাউন্ড। সো এটা হচ্ছে আমাদের সিনক্রোনাসের ক্ষেত্রে এফিসিয়েন্সি। তো সিনক্রোনাসকে আমরা একটা এক্সাম্পল দিয়ে এফিসিয়েন্সি বুঝে গেলাম যে এরকম এফিসিয়েন্সি আসবে 80 বাইটের ক্ষেত্রে। তো আমরা যদি এই 80 বাইট ডাটাই অ্যাসিনক্রোনাস দিয়ে পাঠাই তাহলে কীরকম এফিসিয়েন্সি আসবে? সো 80 বাইট ডাটা যদি আমরা অ্যাসিনক্রোনাস দিয়ে পাঠাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে প্রত্যেকটা বিট ডাটার জন্য আমাদেরকে এক্সট্রা করে স্টার্ট বিট একটা এবং এন্ড বিট 2টা পাঠাতে হয়, বুঝতে পারছো? সো এক্ষেত্রে ধরো আমাদের 80 বাইট ডাটা তো পাঠাবো, সো 80 বিট অ্যাকচুয়ালি কত বিট? সো বিট আর বাইটের মধ্যে পার্থক্য কি? 1 বাইট হচ্ছে 8 বিট। সো 1 বাইট এটা হচ্ছে তোমার 8 বিট, রাইট? সো 80 বাইট ডাটা পাঠাবো, তাহলে 80 বাইট কত বিট? 640 বিট, 640 বিট। ওকে, সো 640 বিট যারা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, কিন্তু প্রত্যেকটা বিটের জন্য কি করতে হয় আমাদেরকে, প্রত্যেকটা বাইটের জন্য আমাদের কি করতে হয় যে একটা স্টার্ট বিট এবং 2টা এন্ড বিট। সো 80 বাইট ডাটার জন্য আমাদেরকে এক্সট্রা করে তিন বিট করে ডাটা কি এক্সট্রা লাগতেছে। সো 80 বাইটের জন্য প্রত্যেকটার জন্য 3 বিট লাগতেছে প্রত্যেক বাইটের জন্য। সো আমাদের 240 বিট ডাটা এক্সট্রা লাগতেছে। তার মানে কি আমাদের পাঠাতে হচ্ছে কত? 640 বিট তো আমাদের অ্যাকচুয়াল ডাটা, আমাদের আগের বার বাইটে করছি ডিরেক্টলি, এবার একটা বিটে কনভার্ট করে করতেছি। সো 640 আমরা অ্যাকচুয়াল ডাটাকে আমরা বিটে কনভার্ট করছি, এবং এক্সট্রা ডাটাকে মানে প্রত্যেক বিটের জন্য 3 বাইট, প্রত্যেক বাইটের জন্য 3 বিট করে এক্সট্রা ডাটা, ওটাকে আমরা বিটে কনভার্ট করলাম। তাইলে আমাদের টোটাল ডাটা কত হচ্ছে? 640 প্লাস হচ্ছে 240, 880। সো 880 বিট হচ্ছে আমাদের টোটাল সেন্ড ডাটা,
কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডাটা হচ্ছে 640 বিট, বুঝতে পারছো? সো 880 বিট আমরা ডাটা পাঠাচ্ছি, কিন্তু এর মধ্যে অ্যাকচুয়াল তথ্য হচ্ছে 640 বিটের মধ্যে আছে। এটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে তোমার 72 সামথিং এরকম অ্যারাউন্ড পাবো একটা, বা 70 অ্যারাউন্ড পাবো আর কি। তো এই ডাটাটা দেখে আমি কী বুঝলাম, যে অফকোর্স 92% অফকোর্স আমাদের 70 সামথিং এর থেকে বেটার। সো এর মানে দাঁড়াচ্ছে এই যে আমাদের অ্যাসিনক্রোনাসের থেকে সিনক্রোনাস বেশি এফিশিয়েন্ট। এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিছি, তোমরা এভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিবা। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তীতে আসি, সিকিউতে আসি। তো সুইচ হচ্ছে আমরা একটু আগে দেখছি সুইচ কি, যে নেটওয়ার্কের মাঝখানে অবস্থিত ডিভাইস, যেখানে আমার একদম ডিরেক্টলি ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাকচুয়াল ডিভাইসে পাঠায় দেয়। সো তোমরা এটা সংজ্ঞাটা নিজের ইয়ে করে নিবা। প্রোটোকল বলতে কী বোঝায়? প্রোটোকল হচ্ছে বেসিক্যালি মানে ইন্টারনেটে যখন আমরা ডাটা ট্রান্সফার করি তখন কিছু আমাদের রুলস মানতে হয়। ফর এক্সাম্পল, আমরা যখন দেখবা যে কোনো একটা ব্রাউজার এবং কোনো একটা ওয়েবসাইটের লিঙ্কের শুরুতে HTTPS থাকে, মানে কি ওই ওয়েবসাইটটা ওই HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওই রুলসটা মেনটেন করে, মানে ওই রুলস অনুযায়ী ওয়েবসাইটটা বানানো হয়েছে। ওই রুলসের যদি কিছু ব্যতিরিক্ত করা হতো তাহলে ওই ওয়েবসাইটটা পাবলিশ করতে দিত না, বুঝতে পারছো? সিমিলারলি FTP সার্ভার থেকে বলি না যে আমাদের মানে কোনো একটা ধরো কেস কথায় কোনো একটা আমাদের আইপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমরা ইউজ করি, তো ওদের যে একটা FTP সার্ভার থাকে, ওই সার্ভার থেকে আমি বিভিন্ন মুভি গেম টেম খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে পারি না। তো FTP সার্ভার বা ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার, ওটা কী করে, ওই সার্ভারটা বেসিক্যালি ফাইল আপলোড এবং ডাউনলোড করার জন্য একটা সার্ভার, ওই নেটওয়ার্ক যারা প্রোভাইড করে ওদের আছে। তো ওই সার্ভারটা যখন ফাইল আপলোড করে এবং আমরা যখন ডাউনলোড করি, আমাদের কিছু রুলস মানতে হয়, মানে আমরা অটোমেটিক্যালি মানি আর কি। তো ওই রুলসগুলাই হচ্ছে তোমার ওই FTP বা ফাইল ট্রান্সফার প্রোটোকলের মধ্যে আছে। তো এই প্রোটোকলগুলো হচ্ছে তোমার ইন্টারনেটে আমাদের ফাইল আপলোড ডাউনলোড বা ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে আমাদের কিছু রুলস মেনটেন করতে হয়, ওই রুলসগুলো হচ্ছে প্রোটোকল, বুঝতে পারছো? আচ্ছা, নেটওয়ার্ক 1-এর টপোলজি ব্যাখ্যা করতে বলছে। সো নেটওয়ার্ক 1-এ খেয়াল করো, যেখানে এখানে কিন্তু দুইটা টপোলজি একসাথে মিশ্রিত আছে, খেয়াল করে দেখতেছো যে নেটওয়ার্ক 1-এর টপোলজিটা কীরকম। এখানে দেখো যে এটা হচ্ছে বাস টপোলজি একটুকু, এবং এটা হচ্ছে রিং টপোলজি। সো এই দুইটা কিন্তু এখানে মানে কানেক্টেড আছে। সো নেটওয়ার্ক 1-এর টপোলজি হচ্ছে আমার কি হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজি কী হয় বেসিক্যালি, যে একাধিক টপোলজি একসাথে কানেক্টেড থাকে এবং সেইভাবে তোমরা আমাদের নেটওয়ার্কটা চলে আর কি। তো এখানে দেখো যে এখানে একটা লাইনের মধ্যে মানে বাস টপোলজির সাথে বাস টপোলজির স্ট্রাকচারে আর কি তোমার ডিভাইসগুলো কানেক্টেড আছে, এবং বাস টপোলজির সাথে রিং টপোলজি কানেক্টেড আছে, এবং রিং টপোলজিটা হয় যে রিং আকারে সবগুলো ডিভাইস কানেক্ট থাকে একটার সাথে একটা। তো এই দুইটা আমরা এখানে বেসিক্যালি হাইব্রিড টপোলজি ব্যাখ্যা করে দিব, এবং গ্রাফটা ফিগারটা এখানে অলরেডি আঁকা আছে, সো উই ডোন্ট হ্যাভ টু ড্র দিস, বাট আঁকা না থাকলে আমরা এঁকে দিতাম আর কি। তারপরে সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে নতুন ডিজাইন যুক্ত করার ক্ষেত্রে নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3-এর টপোলজির মধ্যে কোনটি অধিক উপযোগী? দেখো, আমাদের নতুন ডিভাইস অ্যাড করতে হবে, কিন্তু ডিভাইস অ্যাড করার সময় আমরা কিন্তু নেটওয়ার্ক কী করবো, যে টপোলজি মানে নেটওয়ার্কটা অফ করে দিব না। তো এখানে দেখো নেটওয়ার্ক 2-এর ক্ষেত্রে যেটা হয় যে এখানে সেন্ট্রাল একটা ডিভাইসের সাথে সবগুলো কিন্তু কানেক্টেড থাকে, বুঝতে পারছো? সবগুলা নেটওয়ার্কের ডিভাইস কানেক্টেড থাকে। তো এখানে যেটা হয় যে তুমি যদি একটা এক্সট্রা ডিভাইস এখানে অ্যাড করো, এই নেটওয়ার্কের মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু ধরো আবার এই কোনো ডিভাইস এখানে নষ্ট হয়ে যায়, এই নেটওয়ার্কের মধ্যে কোনো ধরনের মানে নেটওয়ার্ক কোনো ঝামেলা হবে না। তুমি জাস্ট অ্যাড করবা, রিমুভ করবা, কেউ কোনো টেরও পাবে না, নেটওয়ার্কের মধ্যে চলতে থাকবে। কিন্তু রিং টপোলজি যেটা হয় যে তুমি যদি এখানে একটা কোনো ডিভাইস অ্যাড করো, বেসিক্যালি যেটা হচ্ছে তোমার ওই চেইনটা, ধরো কোনো একটা চেইন কিছু একটা আছে, ওই চেইনটা ব্রেক করে আবার ওটা মানে নতুন কিছু যদি অ্যাড করতে হয়, বা চেইনটা খুলে আবার ওটা অ্যাড করতে হয় না, নতুন যে জিনিসটা অ্যাড করবা, ওই আগের যে বন্ডটা ওটা কিন্তু ভেঙে নতুন ডিভাইস অ্যাড করতে হবে। সিমিলারলি রিং টপোলজির যেই মানে নেটওয়ার্কটা চলতেছে, নেটওয়ার্কটা তোমাকে ব্রেক করে ডিভাইস হইতে হবে। আবার তুমি যদি কোনো ডিভাইস চলে যায় এখান থেকে, সেখানে কিন্তু তোমার এক্সিস্টিং যে রিংটা কিন্তু ব্রেক হয়ে যাবে। তো এখানে কী বলতেছে যে কোনো একটা মানে সম্পূর্ণটা সচল তখন থাকবে না। তার মানে কি, রিং টপোলজি নতুন ডিভাইস যদি যুক্ত করতে যাই তাহলে অবশ্যই সম্পূর্ণ নেটওয়ার্কটা সচল থাকবে না, কিন্তু স্টার্ট টপোলজির ক্ষেত্রে সচল থাকবে। সো অফকোর্স আমাদের নেটওয়ার্ক 2টা বেশি উপযোগী। ওকে, আই হোপ ইউ বুঝতে পারছো তোমরা। এরপরে শিক্ষিত আসি, সেটা হচ্ছে দেখো যে আচ্ছা একটা উদ্দীপক দেওয়া আছে, দ্য ক্লাউড কম্পিউটিং কি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে বেসিক্যালি ধরো যে কোনো একটা কম্পিউটার, ধরো যে গুগল ড্রাইভ, এটা একটা ক্লাউড কম্পিউটিং সার্ভিস, তোমাকে বোঝাই। ধরো গুগল ড্রাইভ, ক্যানভা, এগুলো কী ধরনের সার্ভিস? ধরো যে তোমার কম্পিউটারের স্টোরেজ নাই, কিন্তু তোমার অনেক বড় একটা ফাইল আছে, কোথাও রাখা লাগবে, তখন কই রাখো তুমি? গুগল ড্রাইভে রাখো। গুগল ড্রাইভ বেসিক্যালি কি, এটা বড় ধরনের সুপার কম্পিউটার। একটা সুপার কম্পিউটার আছে গুগলের, ওখানে অনেক স্টোরেজ আছে, ওই স্টোরেজ থাকে তোমাকে কিছু একটা অল্প একটু স্টোরেজ তোমাকে দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এখানে কী হলো ঘটনাটা, কোনো একটা দূরের কম্পিউটার, গুগলের কম্পিউটারটা কোথায় আছে? লেটস সে আমেরিকার সিলিকন ভ্যালিতে আছে,
আমেরিকার সিলিকন ভ্যালি যে কম্পিউটারটা তোমাকে একটু ইউজ করতে দেওয়া হয়েছে, তোমার যে ওদের যে স্টোরেজটা তোমাকে একটু ইউজ করতে দেওয়া হয়েছে, এইটাই কিন্তু তোমার বেসিক্যালি ক্লাউড কম্পিউটিং। বা মানে এখানে তোমার কম্পিউটার তোমার কাছে নাই, মানে আরেকজনের কাছে আছে কিন্তু তুমি ব্যবহার করতে পারতেছো ইন্টারনেটের মাধ্যমে, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আবার দেখো ক্যানভা আমরা এডিট করি না, ক্যানভাতে মানে ওয়েবসাইটে যখন আমরা এডিট করি, ফোনেও অ্যাপ আছে, তো ওয়েবসাইটটা বেশি কনভিনিয়েন্ট, বেশি বুঝতে সুবিধা হবে। ধরো যে ওয়েবসাইটে যখন আমরা যা এডিট করি, আমাদের কিন্তু মানে ক্যানভা সফটওয়্যারটা ডাউনলোড করতে হয় না, আমরা canva.com-এ যেয়ে ডাইরেক্ট এডিট করে চলে আসতে পারি। সফটওয়্যারটা কিন্তু আমাদের কম্পিউটারে নাই, কিন্তু আমরা সফটওয়্যারটা ব্যবহার করতে পারতেছি। তো এইটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের এক্সাম্পল, এটাকে বলে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে? এটা ওয়ান অফ দ্য ক্লাউড কম্পিউটিং এক্সাম্পল। যদিও তোমার নাম্বার এত কিছু এক্সপ্লেন করতে হবে না, বাট কখনো যদি এটা নাম্বার বা নাম্বার এসে পড়ে, তখন তুমি এটা এক্সপ্লেন করতে পারবা যে আমাদের বিভিন্ন সফটওয়্যার যেন ইউজ করতে পারি, আমরা বিভিন্ন স্টোরেজ ইউজ করতে পারি, মানে ইন্টারনেটের সাহায্যে আমরা আরেকটা কম্পিউটার, দূরবর্তী কম্পিউটার যখন ইউজ করতে পারি, ওটা হচ্ছে বেসিক্যালি ক্লাউড কম্পিউটিং। ওকে, হাব ও সুইচের মধ্যে পার্থক্য কি, আমরা কোনটি ব্যবহার করা সুবিধাজনক, এটা আমরা অলরেডি দেখছি। সরি, এখানে আমার একটু হয়ে গেছে। আচ্ছা, হাব ও সুইচের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক, আমরা অলরেডি জানি যে হাব হচ্ছে তোমার মানে এফিসিয়েন্ট ওয়েতে ডাটা পাঠাতে পারে না, সবাইকে পাঠায় দেয়, তো সবাইকে তো পাঠানোর দরকার নেই আমার, অনেক সময় ডাটা প্রাইভেসি থাকে। সো এক্ষেত্রে সুইচ অবশ্যই বেটার, কারণ সুইচে পারফেক্টলি ডাটা পাঠায় দেয়, মানে যাকে পাঠানো দরকার তাকেই পাঠায় দেয়। এবং হাবের হচ্ছে অফকোর্স তুমি বুঝতে পারতেছো যে ওর এই জিনিসটা বোঝার ক্যাপাবিলিটি নাই যে কোন মানে কাকে পাঠাতে হবে, মানে প্রত্যেকটা ডিভাইসকে আলাদা করে চিন্তা পারার ক্ষমতা কিন্তু হাবের নাই, কিন্তু সুইচের আছে। সুইচ কিন্তু প্রত্যেকটা ডিভাইসকে আলাদা করে চিনতে পারে ওর ম্যাক অ্যাড্রেস দিয়ে, এবং আলাদা করে চিনতে পারে দেখেই ও কিন্তু আলাদা করে মানে ডাটা পাঠাইতে পারে, কিন্তু এটা হাব পারে না। সেরকম কিছু সুবিধা অফকোর্স সুইচের মধ্যে আছে, হাব আর সুইচের মধ্যে। এরপরটা আমরা আসি, এটা হচ্ছে তোমার ধরো যে উদ্দীপকের উল্লেখিত তারটি গঠন ব্যাখ্যা করতে বলছে। সো আমরা দেখি যে উদ্দীপকের উল্লেখিত তারটা হচ্ছে যা বাঁকালে এটা লস হয়। এক সেকেন্ড। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত তারটা কিন্তু বাঁকাইলে ডাটা লস হয়, বুঝতে পারছো? এটা কোন তারের বৈশিষ্ট্য? এটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য। অপটিক্যাল ফাইবারের গঠনটা বেসিক্যালি ব্যাখ্যা করতে বলছে। অপটিক্যাল ফাইবারের গঠন কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা করে আসছি, তিনটা মানে পার্ট থাকে, ওটা আমরা অলরেডি ব্যাখ্যা করে আসছি প্রিভিয়াসলি। সো আমরা আই হোপ এটা তোমরা পারবা। এরপরে দেখো, উদ্দীপকে উল্লেখিত স্ট্যান্ডার্ড দুইটির মধ্যে তোমরা বিশ্লেষণ করো। তো উদ্দীপকে উল্লেখিত স্ট্যান্ডার্ড কি? IEEE 800-11 এবং 800-16, এই দুইটা হচ্ছে তো বেসিক্যালি তোমার দুইটা স্ট্যান্ডার্ড। সেটা হচ্ছে তোমার এরকম যে একটা হচ্ছে তোমার ওয়াইফাই স্ট্যান্ডার্ড, হচ্ছে WiMAX স্ট্যান্ডার্ড। এদেরকে তুলনামূলক বিশ্লেষণ এখানে করা হয়েছে। যেমন দেখো যে ওয়াইফাইয়ের কভারেজ হচ্ছে 50 থেকে 100 মিটার, এটা হচ্ছে মানে স্মল কভারেজ। আবার সেখানে WiMAX নাম শুনে বলছে যে অনেক বড় আকারে হবে, তো সেটা হচ্ছে 10 থেকে 15 মিটার, অনেক বড় আকারে। এবং অফকোর্স এটা বেশি মানে ব্যয়বহুল, যেহেতু WiMAX এটা যেহেতু অনেক বেশি রেঞ্জ জুড়ে আছে, অফকোর্স এটা বেশি ব্যয়বহুল হবে, এবং এটার গতিও অনেক বেশি হবে। যেমন ধরো যে ফর এক্সাম্পল WiMAX এর গতি 800 থেকে 1000 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হয়, সেখানে ওয়াইফাইয়ের গতি হচ্ছে কম্পারেটিভলি লেস। তারপর তোমার এরকম আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এগুলো স্ট্যান্ডার্ড। একটা নেমটা দেখো যে IEEE একটা বড় অর্গানাইজেশন যারা হচ্ছে সব স্ট্যান্ডার্ড সেট করে থাকে, তো ওদের এই স্ট্যান্ডার্ডটা এইটা ফলো করে এরা। আর IEEE WiMAX হচ্ছে 802.16 ফলো করে। আচ্ছা, তারপর দেখো যে ফ্রিকোয়েন্সির কিছু ডিফারেন্স আছে, যেমন 22.4 থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, আর এদিকে হচ্ছে 2.2 থেকে 66 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, মানে এটার ফ্রিকোয়েন্সি বেশি কম এরকম অনেক ব্যাপার আছে। সো এগুলো হচ্ছে তোমার লিখে দিতে হবে আর কি এক্সাম পরীক্ষা হলে। তো এরপর আসতেছে আমাদের পরবর্তী কোশ্চেন আসি। ক্লাউড কম্পিউটিংকে আমরা অলরেডি অ্যান্সার করে আসছি। এটা বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ট্রান্সমিশন মাধ্যমটি ব্যাখ্যা করতে বলছে। এটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার, কারণ এখানে আলোর মাধ্যমে বেসিক্যালি তথ্য ট্রান্সমিট হয়। যেমন 1300 থেকে 1500 ন্যানোমিটার ওয়েভ লেন্থের আলো, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, ওটা দিয়ে বেসিক্যালি অপটিক্যাল ফাইবারে তোমার ডাটা ট্রান্সমিশন হয় এবং খুব ফাস্ট হয়, এবং সেক্ষেত্রে কোনো বিদ্যুৎ চৌম্বকের কোনো প্রভাব এখানে পড়ে না। আমরা ওটা ব্যাখ্যা করে দিব। তারপর চিত্র 1-এর টপোলজি ব্যাখ্যা করতে বলছে। চিত্র 1-এর টপোলজিটা বাস টপোলজি, এই বাস টপোলজি ব্যাখ্যা করি আমরা। ওকে, চিত্র 1-এর টপোলজির বর্ণনা দাও। চিত্র 1-এর টপোলজিটা কি আমরা দেখে বুঝতে পারছি, এটা বাস টপোলজি। এখন বাস টপোলজির মধ্যে কীরকম থাকে ব্যাপারটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ধরো যে একটা লাইন থাকে এরকম, এই যে এখানে দেখাচ্ছে এই লাইনটা আছে, এই লাইনটার সাথে সমস্ত ডিভাইস কিন্তু কানেক্টেড আছে। মনে করো যে যেই ডিভাইসটা ডাটা সেন্ড করবে এবং যেই ডিভাইসে ডাটা রিসিভ করবে, দুইটাই কিন্তু এর সাথে কানেক্টেড আছে। মনে করো যে এটা হচ্ছে সেন্ডারকে S দিয়ে বললাম, আর রিসিভার হচ্ছে ধরো যে R দিয়ে বললাম। সো সেন্ডার রিসিভার দুইটাই কিন্তু বাস টপোলজিতে কানেক্টেড আছে। এখন বাস টপোলজির মাঝখানে যে লাইনটা, যে তারটা দিয়ে সমস্ত নেটওয়ার্কের সমস্ত ডিভাইস যুক্ত থাকে, এই তারটাকে বলা হয় বাস। এবং এটার ফার্স্টে একটা টার্মিনেটর থাকে এবং লাস্টে আরেকটা টার্মিনেটর থাকে। ওকে, সো এই বাস টপোলজির
বৈশিষ্ট্য হচ্ছে তোমার এখানে মানে তুলনামূলক খরচ কম, কারণ কি একটা তার দিয়ে সমস্ত ডিভাইস কানেক্টেড আছে, তারের পরিমাণ কম লাগতেছে এখানে। আবার দেখো যে আবার হচ্ছে তোমার এটা হচ্ছে মানে তুলনামূলক সহজ এটা মানে ইনস্টল করা আর কি। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে বেসিক্যালি আর এখানে ব্যাপারটা কি যে ধরো যে কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নেটওয়ার্ক অচল হচ্ছে না, নেটওয়ার্কটা কাজ করবে। সো বাস টপোলজির সাথে নেটওয়ার্ক মানে কোনো ডিভাইস অচল হয়ে যাওয়ার সাথে বাস টপোলজি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই। মানে বাস টপোলজি দিয়ে তৈরি করা কোনো নেটওয়ার্ক কোনো ডিভাইস অচল হয়ে গেলেও নেটওয়ার্কটা সচল থাকবে। আচ্ছা, এরপরে আমরা চিত্র 2 এবং চিত্র 3-এ আসি। এগুলো কিছু বেসিক্যালি কি, চিত্র 2 হচ্ছে আমরা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে তোমার স্টার টপোলজি, সরি 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 আমি সরি এটা হচ্ছে তোমার মেশ টপোলজি, এটা হচ্ছে মেশ টপোলজি, আর এটা হচ্ছে তোমার রিং টপোলজি। সো চিত্র 2 হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি প্রত্যেকটা ডিভাইস কিন্তু একটার সাথে সরাসরি কানেক্টেড, এবং প্রত্যেকটা ডিভাইস একটার সাথে কানেক্টেড, এবং একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসে ডাটা সেন্ড করার সময় কিন্তু কোনো মাধ্যম লাগছে না, সরাসরি পাঠানো যাচ্ছে তোমার ডাটাটা। কিন্তু দেখো রিং টপোলজিতে এরকম না, কিন্তু মনে করো যে ডিভাইস 1 আর ডিভাইস 3 এরা যদি একটা সাথে কমিউনিকেট করতে চায়, মনে করো ডিভাইস 1 থেকে তুমি ডিভাইস 3 তে কিছু পাঠাবা, সেক্ষেত্রে তুমি সরাসরি পাঠাতে পারবা না, তোমার হয় ডিভাইস 4 অথবা ডিভাইস 2 এর সাহায্য নেওয়া লাগবে। তুমি ফার্স্টে কোথায় পাঠাবা, ডিভাইস 2 তে পাঠাবা, ডিভাইস 2 কোথায় পাঠাবে, ডিভাইস 3 তে পাঠাবে। বুঝতে পারছো এভাবে কাজ করে জিনিসটা। এবং এখানে অসুবিধা কি, এখানে বলতো কোনটা বেশি সুবিধাজনক। অফকোর্স এখানে দেখো যে মেশ টপোলজি কি হচ্ছে, প্রচুর ফাস্ট ডাটা ট্রান্সফার হবে। কারণ কি, কারণ তোমার কি বলবো যে তোমার যেই কম্পিউটার থেকে তুমি যেই কম্পিউটার ডাটা পাঠাইতে চাও ওরা কিন্তু সরাসরি কানেক্টেড আছে। এক্ষেত্রে তোমার ডাটা কোনো মাঝখানে কোনো মাধ্যমে যাওয়া লাগতেছে না, সেক্ষেত্রে অফকোর্স এটা খুব ফাস্ট ডাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। কিন্তু রিং টপোলজিতে কিন্তু তোমার যেহেতু একটা মাধ্যম দিয়ে পাস হওয়া লাগতেছে ডাটাটাকে, সুতরাং অফকোর্স এটা একটু টাইম লাগবে, সো একটু স্লো হবে। কিন্তু এটা যদি মনে করো যে আরও বেশি নেটওয়ার্কের মধ্যে যদি আরও বেশি ডিভাইস কানেক্টেড হয়, তাহলে নেটওয়ার্কটা আরও বড় হয়ে যাবে এবং ডাটা আরও বেশি দেরিতে পাস হবে, কারণ কি আরও বেশি মাধ্যম ঘুরে ডাটাটাকে যাওয়া লাগবে। ফর এক্সাম্পল ধরো যে এরকম একটা ডাটা, আমি একটু জাস্ট বোঝানোর জন্য রাখতেছি, অনেকগুলা মানে ডিভাইস কানেক্টেড, হ্যাঁ, মনে করি এটার সাথে এখানে পাঠাবে। এবার তাহলে কতগুলো ডিভাইস দিয়ে পাঠানো হচ্ছে, 1টা 2টা 3টা, মানে নেটওয়ার্কটা বড় হলো, তোমার মাঝখানে কিন্তু ডিভাইস বাইরে গেলো এবং টাইমটা তোমার বেশি লাগতেছে। ওকে, এবং এবং দেখবা যে মেশ টপোলজিতে ফার্স্টে তোমার কি বলবো যে, এবং মেশ টপোলজি থেকে এই জন্য রিং টপোলজি কম্পারেটিভলি ফাস্ট, অফকোর্স সরি মেশ টপোলজি ফাস্ট। এবং রিং টপোলজিতে এমন একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে পুরো ডিভাইসটাই নষ্ট হয়ে যায়, মানে পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যায় এবং নেটওয়ার্কটা ডিসকানেক্টেড হয়ে যায়। কিন্তু মেশ টপোলজিতে একটা ডিভাইস নষ্ট হলে কোনো সমস্যা নেই, বাকিগুলো কিন্তু চলতে থাকবে। এর হচ্ছে পার্থক্য। এরপরটা আসি, এবার হচ্ছে মডুলেশন কি। মডুলেশন হচ্ছে বেসিক্যালি ওকে, মডুলেশন কি। সো মডুলেশন হচ্ছে বেসিক্যালি তোমার কোনো ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার যে প্রক্রিয়া, ওটা হচ্ছে মডুলেশন। ওকে, ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্সের চেয়ে উন্নততর কেন ব্যাখ্যা করো, আমরা অলরেডি দেখে আসছি যে ফুল ডুপ্লেক্স কী হয়, যে আমি ডাটা পাঠাতে পারি এবং একই সাথে একই সময় ডাটা রিসিভও করতে পারি। কিন্তু সিমপ্লেক্স কী করতে পারি, শুধুমাত্র ডাটা পাঠাতে পারি, আমরা কিন্তু ডাটা রিসিভই করতে পারি না। ইনফ্যাক্ট মানে ডাটা ইদার খালি রিসিভ করতে পারি অথবা ডাটা খালি পাঠাতে পারি। যেমন ফর এক্সাম্পল টিভিতে আমরা খালি ডাটা রিসিভ করতে পারি, আমরা ডাটা পাঠাতে পারি না। রেডিওতে ডাটা খালি শুনতে পারি, কিন্তু আমরা কিন্তু পাঠাতে পারি না। কিন্তু ফুল ডুপ্লেক্স কিন্তু দুটোই হয়। মোবাইল ফোন এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট দেখতেছি, আবার ডাটা পাঠাচ্ছি এবং রিসিভ করতেছি, দুটোই হচ্ছে। অফকোর্স তাহলে কি ফুল ডুপ্লেক্স সাথে সিমপ্লেক্স অফকোর্স ইনফেরিয়র, ফুল ডুপ্লেক্স বেটার। আচ্ছা, উদ্দীপকের দৃশ্যকল্প 1, এই যে 1 এর আলোকে সর্বশেষ প্রজন্মের বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে। এটা বেসিক্যালি 4G মোবাইল ফোনের কথা বলা হয়েছে, সরি 5G মোবাইল ফোনের কথা বলা হয়েছে। তো 5G মোবাইল ফোনের যে বৈশিষ্ট্য বলে সেটা বলে দিবা তোমার কী কী আছে। যেমন WWW আমরা ইউজ করতাম আগে, এখন এটা হচ্ছে 5G ক্ষেত্রে কী হচ্ছে জিনিসটা, WWW 4টা W এখানে খেয়াল করে দেখো। তারপরে এই ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে মিমো টেকনোলজি আছে, মিম হচ্ছে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। তারপরে 5G টেকনোলজি, তারপরে হচ্ছে রেডিও অ্যাক্সেস টেকনোলজি। তারপরে 4G থেকে বেসিক্যালি কী হয়েছে, 5G কিন্তু তোমার 10 গুণ বেশি ডাটা স্পিড বেড়ে গেছে। ওকে, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, এই সুবিধা কিন্তু 4G মোবাইলে পাবা না তোমরা, এটা কিন্তু 5G মোবাইল ইউজ করতে হবে। সো তারপরে শিল্পক্ষেত্রে এটা IoT, ইন্টারনেট অফ থিংস, এগুলোর নাম তোমরা শুনে আসছো, এগুলো তোমরা ব্যবহার করতে পারবা। প্রতি বর্গ কিলোমিটার প্রায় 10 মিলিয়ন ব্যবহারকারী ব্যবহার করতে পারে। তারপরে 4K টিভি এরকম অনেক সুবিধা পাবা, 4K ভিডিও স্ট্রিমিং করতে পারবা, কারণ এটা অনেক ফাস্ট ডাটা রিকোয়ার করে। সো তুমি স্লো ডাটা দিয়ে তো 4K ভিডিও তুমি লাইভ দেখতে পারবা না, সো যেটা অফকোর্স 5G ছাড়া পসিবল না। সেসব কিছু সুবিধা অফকোর্স 5G আছে। আচ্ছা, এরপর দেখো আমরা
উদ্দীপকের দৃশ্যপকের দুয়ে ব্যবহৃত নেটওয়ার্ক ডিভাইসের সাথে নেটওয়ার্ক সুইচের তুলনামূলক ব্যাখ্যা করতে বলছে। তো বেসিক্যালি নেটওয়ার্ক ডিভাইস এটা হচ্ছে তোমার সুইচের সাথে আর হাব, মানে দৃশ্যপক দুয়ে এটা কি হাব, আর আমরা কিসের সাথে কম্পেয়ার করবো, সুইচের সাথে কম্পেয়ার করবো। সো হাব আর সুইচের পার্থক্য এখানে মেনলি জানতে চাইছে। আমরা অলরেডি কিছু জানি হাব আর সুইচের পার্থক্য। এখানে দেখো আরও কিছু এক্সপ্লেন করে দেওয়া আছে যে সেন্স ডাটা টু অল ডিভাইসেস নেটওয়ার্ক। হাব কি সবাইকে পাঠায় দেয়, সুইচ কি স্পেসিফিক ডিভাইসকে পাঠায়। হাব হচ্ছে তোমার স্লোয়ার, কারণ কি অনেক বেশি মানে সবাইকে ডাটা পাঠাতে কি তোমার স্লো হয়ে যায় না, কারণ সবাইকে সব মানে আননেসেসারিলি সবাইকে ডাটা সে পাঠিয়ে দিচ্ছে। অফকোর্স সব মানে এতগুলো মানুষের ডাটা পাঠাতে তোমার টাইম বেশি লাগবে, অফকোর্স তোমার ডাটা স্লো হয়ে যাবে। আর এখানে কি যাকে পাঠানো দরকার তাকেই পাঠাচ্ছ, তার মানে কি জিনিসটা ফাস্ট। তারপর কি লেস সিকিউর, কারণ তুমি সমস্ত ডিভাইসে ডাটা পাঠিয়ে দিতেছো, আর এর মোর সিকিউর, এটা বলতে পারবো, মানে সিকিউরিটি কম বেশি ব্যাপার আছে। তারপর কি ওয়েস্টেজ ব্যান্ডউইথ, মানে কি তোমার মনে করো যে তোমার ডাটা এক্সট্রা খরচ হচ্ছে, তারপর সুইচ ইউজ করে তোমার ডাটা এক্সট্রা খরচ হচ্ছে না। তারপর দেখো যে তোমার ওল্ডার এবং সিম্পল ডিভাইসগুলো বেসিক্যালি হাব ইউজ করে, এবং বর্তমানে যে লেটেস্ট ডিভাইসগুলো সেটা কিন্তু সুইচ ইউজ করে। ওকে, এরপরে সিকিউরিটি আসি। দেখো যে রোমিং কি, রোমিং বেসিক্যালি হচ্ছে তোমার ধরো যে তুমি লেটস সে বাংলালিংক সিম ব্যবহার করো, এখন তুমি ঢাকায় বাংলালিংক সিম ব্যবহার করো, ঢাকায় হচ্ছে তোমার বাংলালিংকের টাওয়ার আছে, কিন্তু তুমি ঢাকা থেকে চট্টগ্রাম গেলা, চট্টগ্রামে বাংলালিংকের টাওয়ার নাই, চট্টগ্রামে কিন্তু তুমি তারপর চট্টগ্রামে কিন্তু বাংলালিংক সিম ব্যবহার করতে পারবা। কীভাবে পারবা, তুমি হচ্ছে চট্টগ্রামে গ্রামীণ ফোনের টাওয়ার আছে, তুমি গ্রামীণ ফোনের টাওয়ারটা ব্যবহার করে বাংলালিংকের নেটওয়ার্কটা ইউজ করতেছো। সো এই যে তুমি তোমার এরিয়ার বাইরে যে তুমি নেটওয়ার্ক ইউজ করতে পারতেছো, এটাই বেশি হচ্ছে রোমিং। বুঝতে পারছো, মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে এই কনসেপ্টটা আছে আর কি। আচ্ছা, উৎস এবং গন্তব্যে ব্যবহৃত একই যন্ত্র বিপরীত ধর্মী কাজ করে, এটা ব্যাখ্যা করতে বলছে। উৎস এবং গন্তব্য মানে সেন্ডার রিসিভার বেসিক্যালি। তো মনে করো যে আমার পিসিতে আমি ডিজিটাল ডাটা, মনে করো যে আমার পিসি যখন মডেমটা ইউজ করি, তখন কী করে আমার পিসি ডিজিটাল ডাটাকে অ্যানালগে কনভার্ট করে। বুঝতে পারছো, অ্যানালগ কনভার্ট করে পাঠায় দেয় আর কি, সার্ভারে পাঠায় দেয়। তো সার্ভারের তো আরেকটা মডেল থাকে, সে হচ্ছে তোমার এই অ্যানালগ ডাটাকে রিসিভ করে ডিজিটাল ডাটা কনভার্ট করে। সো আমার থেকে পাঠানো ডাটাটা কিন্তু ওই সার্ভারের পিসিটা ও ডিজিটালি নিতেছে, মানে আমি ডিজিটাল ডাটাটাকে অ্যানালগে কনভার্ট করতেছি, আবার অ্যানালগ ডাটাটা ডিজিটালি কনভার্ট হয়ে ওই সার্ভার পিসিতে ডিজিটালি যাচ্ছে, আবার সার্ভার পিসি ডাটাটা সে ডিজিটালি পাঠাইছে, কিন্তু ওটা অ্যানালগে কনভার্ট হয়ে আবার আমার কাছে আসছে, আইসা আবার সে ডিজিটালি কনভার্ট হয়ে গেছে। তো আমার কাছে আইসে যখন ডিজিটালি কনভার্ট হইতেছে, এই যে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হচ্ছে, আবার আমরা যখন ডাটাটা পাঠাচ্ছি ডিজিটাল থেকে যখন অ্যানালগ কনভার্ট হচ্ছে, এই দুইটা কাজ যে করতে পারে সেই বেসিক্যালি হচ্ছে মডেম। কারণ কি মডেমের প্রথম পার্ট হচ্ছে মডুলেশন, পরেরটা হচ্ছে ডিমডুলেশন, সেই মডুলেশন ডিমডুলেশন দুইটাই করতে পারে। বুঝতে পারছো, সো এই জন্য মানে একটা যন্ত্রই বিপরীত ধর্মী দুইটা কাজই করতেছে। সো এই জন্য এটাকেই বলা হয়েছে বেসিক্যালি যে মডেম এই কাজটা করে থাকে। আচ্ছা, সো উদ্দীপকের দ্বীপের কথা বলা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে অনেক দূরে 25 নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে 2 কিলোমিটার প্রস্থ এবং 7 কিলোমিটার দৈর্ঘ্যের একটা দ্বীপকে ব্যবসায়িক জোন করা হবে, এবং সেইখানে দ্বীপের সমস্ত ব্যবসায়ীকে, মানে দ্বীপের ইন্টারনাল যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে আমার তারবিহীন প্রযুক্তি মানে ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে ইউজ করা হবে, কিন্তু ভূপৃষ্ঠের সাথে উক্ত নেটওয়ার্কটি সংযোগ দিতে ইএমআই প্রভাবমুক্ত ফিজিক্যাল মাধ্যম ব্যবহার করে উদ্যোগ নেওয়া হয়েছে আর কি। মনে করো যে যেটা কেমনে বোঝাই। ওকে, সো উদ্দীপকের যে দ্বীপটা কথা বলা হয়েছে যে ভূপৃষ্ঠ থেকে 25 নটিক্যাল মাইল দূরে সাগরের মধ্যে 2 কিলোমিটার প্রায় প্রস্থ এবং 7 কিলোমিটার দৈর্ঘ্য। এইসব দৈর্ঘ্য প্রস্থ কেন দেওয়া হয়েছে বেসিক্যালি, ধর এগুলো আসলে আননেসেসারি বলতে পারো, যে কাইন্ড অফ আননেসেসারি, বাট কিছু জিনিস সেখানে বোঝার আছে, এটা আসতেছি আমরা। আচ্ছা, তো এইখান বেসিক্যালি দ্বীপে কী করা হবে, একটা নেটওয়ার্ক দিয়ে সমস্ত মানে সবাইকে ইন্টারনেটের আওতায় আনা হবে, এবং তোমার যেটা করা হবে যে ভূপৃষ্ঠের সাথে কানেক্ট করার জন্য তোমার ইএমআই পদ্ধতি ছাড়া তোমার ফিজিক্যাল মাধ্যম ব্যবহার করে উদ্যোগ নেওয়া হয়েছে। তো উদ্দীপকের দ্বীপে নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করতে বলছে, দ্বীপের যে নেটওয়ার্কটা ভিতরে যে নেটওয়ার্কটা ব্যবহার করতে বলছে, মানে ধরন ব্যাখ্যা করতে বলছে। ধরনটা কি, এখানে দেখো যে দ্বীপের মানে এতগুলো প্যারামিটার কেন দেওয়া আছে, যদি ম্যাথ তোমাদের করতে হয় বুঝতে পারো জিনিসটা। ধরো যে মেট্রো, এখানে বেসিক্যালি যে নেটওয়ার্কটার কথা বলা হয়েছে এটা তোমার কি ডব্লিউ ম্যান মানে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বেসিক্যালি বুঝতে পারছো, সে এটা বেসিক্যালি তোমার 10 থেকে 60 কিলোমিটার এরিয়া তার কাভারেজ। তো এখানে দেখো এখানে কত, মানে প্রস্থ হচ্ছে তোমার 2 কিলোমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 7 কিলোমিটার, তাই না? তো বেসিক্যালি এখানে কত 14 কিলোমিটার স্কোয়ার এরকম একটা এরিয়া এখানে কভার করতেছে। সো 14 অফকোর্স এটা কভার করবে, 10 থেকে 60-এর মধ্যে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কভার করে। কিন্তু এখানে বলছে কি তারবিহীন, সো এখানে কি ডব্লিউ আসছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া তোমার এই নেটওয়ার্কটা ইউজ করা হয়েছে। এবং ডব্লিউএমেনের যে ওয়াই ম্যাক্স যে তোমার টেকনোলজিটা আছে, এই টেকনোলজিটা এখানে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো, তো এই জিনিসটা বলে দিবা যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা ইউজ করা হয়েছে, এবং এটার যে ওয়াই ম্যাক্স এটা ব্যবহার করা হয়েছে এখানে। ওকে, এরপরে কোশ্চেন আসি।
ওকে, পরবর্তীতে যখন আসি যে দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম ও দ্বীপের সহিত ভূপৃষ্ঠের যোগাযোগ মাধ্যমে দুটি তুলনামূলক আলোচনা করতে বলছে। সো মানে বেসিক্যালি ওয়াইম্যাক্স বা ডব্লিউ ম্যানের সাথে আমাদের অপটিক্যাল ফাইবারের তুলনামূলক কম্পারিজন করতে বলছে। সো এখানে দেখো নিচেরটা মানে অপটিক্যাল ফাইবার কিন্তু ইএমআই প্রভাব মুক্ত, বুঝতে পারছো? আর যেখানে কিনা ডব্লিউ ম্যাচ ইএমআই প্রভাবে মানে ইএমআই দিয়ে বেশি ডাটা ট্রান্সফার হয়। এখানে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক এখানে খেয়াল করো যে দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম এবং দ্বীপের সহিত ভূপৃষ্ঠের যোগাযোগ মাধ্যম দুটি তুলনামূলক আলোচনা করতে বলছে। তো আমরা দেখলাম যে ভূপৃষ্ঠের সাথে যখন যোগাযোগটা করা হচ্ছিল, মানে ভূপৃষ্ঠে যে নেটওয়ার্কটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার ইএমআই মাধ্যম, মানে কি তারযুক্ত মাধ্যম, তারযুক্ত মাধ্যম সেটা হচ্ছে তোমার ওয়্যারলেস বা ডব্লিউ ম্যান বা কি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা ব্যবহার করা হয়েছিল, যেটা কিন্তু তারযুক্ত মাধ্যম ইউজ করা হয়েছিল। আর নিচে বলা হয়েছে কি তারবিহীন, মানে কি অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়েছে এখানে। তো অপটিক্যাল ফাইবার আর বেসিক্যালি তারযুক্ত যে সিস্টেম মানে যোগাযোগ ব্যবস্থা তারবিহীন, ওটা ওয়্যারলেস সিস্টেম সরি তারবিহীনই। তো ওইটার পার্থক্যটা ব্যবহার করতে বলছে আর কি। তো এখানে খেয়াল করো যে তারবিহীন হোক তারযুক্ত হোক, আমাদের যে ইএমআই তোমার দেখো যে ওয়্যারলেস যখন নেটওয়ার্কটা পাস হয় তখন কি জিনিসটার মধ্যে ধর রেডিও ফ্রিকোয়েন্সি বা বলো বা বা অন্য কোনো ওয়েব যখন ডাটা ট্রান্সমিট হয় সেটা সময় ইএমআই প্রভাবযুক্ত। আর অপটিক্যাল হচ্ছে ইএমআই প্রভাব মুক্ত। ইএমআই কি ইলেকট্রোম্যাগনেটিক ইনফারেন্স। আচ্ছা এইখানে ব্যাপারটা কীরকম, ওকে এখানে খেয়াল করো যে নাম্বার 4-এ যে কোশ্চেনে করা হয়েছে যে দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম এবং দ্বীপের সহিত ভূপৃষ্ঠ যোগাযোগ মাধ্যমের পার্থক্য। তো দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যমটা কি, দ্বীপের নেটওয়ার্কটা কি দেখো যে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আমরা পড়ে আসছি একটু আগে। সো ওয়্যারলেস মেট্রোপলিটন নেটওয়ার্কটা কি, এখানে কি বেসিক্যালি এটা তোমার তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, কিন্তু এখানে কিন্তু তোমার কীভাবে যোগাযোগটা করা হয়, তোমার ইনফ্রারেড আছে, তারপর তোমার কি ইনফ্রারেডটা বেসিক্যালি ইনফ্রারেড আছে, তারপর কি তারবিহীন যোগাযোগ মাধ্যমে দেখা হলো যে ওয়েট সো দেখো যে দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম এবং দ্বীপের সহিত ভূপৃষ্ঠের যোগাযোগ মাধ্যমে দুটি তুলনামূলক আলোচনা করতে বলছে। সো দ্বীপের নেটওয়ার্কটি তৈরিতে ব্যবহৃত মাধ্যম একটু আগে দেখে আসছি জিনিসটা হচ্ছে ডব্লিউ ম্যান। সো ডব্লিউ ম্যান কি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? এটা যদিও ওয়্যারলেস তাহলে কি এটার মধ্যে তোমার ডাটাটা কেমনে পাস হয়, ডাটা পাস হয় রেডিও ওয়েভের মাধ্যমে অথবা ইনফ্রারেড ওয়েভের মাধ্যমে। সো এরকম বিভিন্ন মানে ওয়েভের মাধ্যমে জিনিসটা পাস হয়। তো এই ক্ষেত্রে জিনিসটা কিন্তু ইএমআই প্রভাবযুক্ত, মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এটাকে বলা হয় ইএমআই শর্ট ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। মানে কি তোমার বিদ্যুৎ চৌম্বকীয় যে প্রভাবগুলো আছে, যেমন ধরো যে তোমার বাতাসের ইনফ্যাক্ট ধরো বাতাসের বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, বা ধরো যে বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে, তো এইসব জিনিসপত্র কিন্তু তোমার ওই নেটওয়ার্কের মধ্যে প্রভাব ফেলে। এবং যে এটার ফলে যেটা হয় যে ওটা তোমার ইন্টারপ্রেট হয়, মানে কি বাধাপ্রাপ্ত হয় অনেক কারণে। কিন্তু যেহেতু অপটিক্যাল ফাইবার যেটা কিনা আলোর মাধ্যমে চলে এবং সেটা কিন্তু তোমার এরকম ইএমআই দ্বারা বাধাপ্রাপ্ত হয় না, এবং সেটা যেহেতু একটা অপটিক্যাল ফাইবার, একটা ফাইবারের ভিতর দিয়ে চলে। এবং এক্ষেত্রে সুবিধা কি যে ইএমআই প্রভাবযুক্ত যে তোমার ওয়াইম্যাক্সটা ডব্লিউম্যান নেটওয়ার্কটা, সেখানে তোমার ধরো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এটা বাধাপ্রাপ্ত হবে, কিন্তু অপটিক্যাল ফাইবার কিন্তু বাধাপ্রাপ্ত হবে না। আবার ধরো যে সমুদ্র তলদেশ বা এরকম অনেক জায়গা আছে যেখান থেকে তোমার অপটিক্যাল ফাইবারটা চলে যেতে পারে, খুবই স্মুথলি চলতে পারে, যেটা কিনা ওয়্যারলেস মেট্রোপলিটন নেটওয়ার্ক যেটা করতে পারবে না, এটা কিন্তু ওখান থেকে স্মুথলি ট্রান্সফার করতে পারে না। তো এরকম অনেক কিছু ইয়ে আসছে, যেমন তারপর তোমার ডব্লিউম্যান যে নেটওয়ার্ক যেটা তোমার দ্বীপের ভিতরে ব্যবহার করা হয়, ওটা হচ্ছে কম্পারেটিভলি স্লোয়ার, আর অপটিক্যাল ফাইবার অনেক বেশি ফাস্ট। এবং তোমার ইনফ্যাক্ট অপটিক্যাল ফাইবারের খরচও কম তুলনামূলকভাবে, ইএমআই মানে তোমার ইএমআই প্রযুক্ত যে ডব্লিউম্যান নেটওয়ার্কটা, ওইটার থেকে অপটিক্যাল ফাইবারের খরচও কম। সো এরকম অনেক কিছু পার্থক্য আছে যেগুলো তুমি ব্যাখ্যা করে বলে দিবা যে ইএমআই প্রভাবযুক্ত যে তোমার ইন্টারনাল যে ডব্লিউম্যান নেটওয়ার্কটা দ্বীপের ভিতরে, ওটার থেকে দ্বীপের বাইরের যে অপটিক্যাল ফাইবার অনেক ভালো। এটা কীভাবে ভালো এটা ব্যাখ্যা করে দিতে করে। ওকে আচ্ছা, তারপরের কোশ্চেন আসি যে এনআইসি কি। এনআইসির ফুল হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা কিনা প্রত্যেকটা ডিভাইসে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সমস্ত ডিভাইসে থাকে, যেটা কিনা ওই ডিভাইসটাকে নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে, নেটওয়ার্ক এনআইসি যেটা। আর কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যসমূহ আমরা সবাই জানি যে ফাইলটা আমরা মানে বিভিন্ন কাজ আমরা পার্সোনাল কী কাজ করি, যেমন ধরো যে ফাইল শেয়ার করি, আরেকজনের ফাইলটা আমরা নিজে নেই, বা কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করতেছি, বা কোনো ডাটা আমরা দেখতেছি, মানে ইটস জাস্ট ইনসাইন, মানে ইনফিনিট
ইউজ কেস আছে আমরা বলতে পারবো। আচ্ছা, উদ্দীপকের উল্লেখিত 1 নং স্ট্যান্ডার্ডটি কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয়? 1, 2, 3 তিনটা স্ট্যান্ডার্ড এখানে বলা আছে। তো আমাদের এত ইন ডিটেলস এটা জানার দরকার নেই। তোমরা কিন্তু এটা জানবা যে ইউএমটিএস বা ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম এটা হচ্ছে তোমার 3rd জেনারেশন, আর এলটি লং টার্ম ইভ্যালুয়েশন এটা হচ্ছে তোমার 4th জেনারেশন, আর মিমো এটা হচ্ছে তোমার 5th জেনারেশন, এমআইএমও। ওকে, সো মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। সো এই জিনিসটা আমরা জানা থাকলে আমরা বেসিক্যালি এটা করতে পারবো। ওকে, সো আমরা ইয়াতে আসি যে 3rd জেনারেশন ফার্স্ট জেনারেশন যেটা মানে 3rd জেনারেশন মোবাইলে যে টেকনোলজি ব্যবহার করা হয় ইউএমটিএস, সেটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে যে 3য় প্রজন্মের মোবাইল ফোনে সার্কিট সুইচিং বা ডেটা ট্রান্সমিশন পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। তো সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিংয়ের পার্থক্যটা কি? তো আগেরকার যে মানে প্রথম প্রজন্ম 2য় প্রজন্মের ফোনগুলো কি হইতো যে তোমার ডাটাটা একবারে ট্রান্সমিট হয়ে যেত, একবারে চলে যেত। তো এই তোমার 3rd জেনারেশনের ফোন থেকে ডাটাগুলো প্যাকেট আকারে যাচ্ছে, বুঝতে পারছো? সো এইটাই বেসিক্যালি প্যাকেট সুইচিং। তো এটা সার্কিট সুইচিং থেকে চেঞ্জ করে প্যাকেট সুইচিং আসে, এবং এই প্যাকেট সুইচিংয়ে আসছে দেখে ইন্টারনেট ব্রাউজিংটা মানে পসিবল হয়েছে আর কি। কারণ ইন্টারনেটে কিন্তু আমরা একটা ডাটা আমাদের কাছে আসে, মানে আস্তে আস্তে ডাটা লোড হয়, আমরা তখন দেখতে পাই। তো এইখানে বেসিক্যালি আমাদের মানে এখানে ব্রেক থ্রুটা হয়েছে এবং ইন্টারনেটের যাত্রাটা শুরু হয়েছে বলতে পারো। তারপর হচ্ছে এটা যে 3rd প্রজন্মের আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা ওটা বই থেকে দেখে নিব। তারপর দেখো যে আমরা 4র্থ প্রজন্মের এবং 5ম প্রজন্মের যে দুইটা কি বলবো যে স্ট্যান্ডার্ডগুলো আছে, যে 2য় এবং 3য় তোমার এলটি এবং মিমো। তো এইখানে দেখো যে কিছু তো আমার বিশ্লেষণ দেওয়া আছে। অফকোর্স 4র্থ প্রজন্মের থেকে 5ম প্রজন্ম অফকোর্স বেটার হবে, ফাস্টার হবে। দেখো যে 2009 থেকে 2020 পর্যন্ত 4Gর সময়কাল চলে আসছে। তো বেসিক্যালি এরপর থেকে আসলে 5G শুরু হয়েছে এবং 5G বর্তমানে সবাই ইউজ করে। দেখো যে 10,000 টাকার ফোন এখন 5G টেকনোলজি চলে আসছে। সো বেসিক্যালি এখন সব ফোনেই 5G চলে আসছে। তারপর দেখো যে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক চেঞ্জ আসছে, যেমন ধরো আগে www ছিল, এখন হচ্ছে www হয়েছে, মানে তোমার কি www 4টা W আসছে, মানে ওয়্যারলেস নামে একটা নতুন ডব্লিউ অ্যাড হয়েছে এখানে। 4র্থ প্রজন্মের মোবাইল ফোনে এলটি স্ট্যান্ডার্ড কাজ করে, 5ম প্রজন্মের ফোনে এইসব মিমো 5G আর র্যাট এগুলো কাজ করে আর কি। তারপর 4র্থ ফোনের থেকে 5ম প্রজন্মের ফোন ডেটা ট্রান্সফার স্পিডও অনেক বেশি, তারপরে পারফরমেন্স অনেক বেশি থাকে। 5ম প্রজন্মের ফোনে যেহেতু লেটেস্ট ফোন, হার্ডওয়্যার বেশি পাওয়ারফুল থাকে, তো অফকোর্স পারফরমেন্স বেশি থাকবে। তারপর অফকোর্স দেখবো যে বেশি এফিসিয়েন্সি থাকে মেমো টেকনোলজির কারণে, দেখবে 5ম প্রজন্মের ফোনগুলোর পারফরমেন্সের অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে আর কি। তো বেসিক্যালি এটা গেল। আর 27 নম্বর আমরা লাস্ট সিকিউরিটি এসে পড়ছি। তো দেখো ডেটা ট্রান্সমিশন মেথড আমরা পড়ে আসছি অলরেডি। দেখো বিশেষ কোনো লস ছাড়াই ফাইবার অপটিক কেবলের ভিতরে দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে দেওয়া সম্ভব হয়। সো এখানে ডেটা লসটা বেশি একটা হয় না, কারণ ডাটা বেশি ইন্টারপ্রেট হয় না, আমরা এটা অলরেডি দেখে আসছি। এটা আমরা ব্যাখ্যা করে দিব। চিত্র 1 ডেটা ট্রান্সমিশন মোড উদাহরণ হিসেবে ব্যাখ্যা করো। তো চিত্র 1 আমরা অলরেডি দেখে বুঝতে পারছি, এটা সিমপ্লেক্স মেথড, এবং পরেরটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, পরেরটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এটা অলরেডি আমরা শুরুতে দেখে আসছি। সো অফকোর্স চিত্র 2 এবং 3-এর মধ্যে যে পার্থক্যটা এবং কোনটা বেশি উপযোগী এটা আমরা অলরেডি জানি। সো এটা আমরা বিশ্লেষণ করে দেবো। আমাদের সিকিউ পার্টটা মোটামুটি শেষ, এখন আমরা এমসিকিউতে চলে আসি। তো এখানে দেখো কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপার আছে এই জায়গায়। দেখো যে কোনো চ্যানেলের ভিতর দিয়ে 4 সেকেন্ডে 32 কিলোবাইট ডাটা ট্রান্সফার হয়, তার ব্যান্ডউইথ কত? সো ব্যান্ডউইথ হচ্ছে তুমি 32কে 4 দিয়ে ভাগ করবা, তাহলে কত আসে? 8 কেবিপিএস আসে। এটা হচ্ছে ব্যান্ডউইথ বা এইসব হিসাব নিকাশ করার সময় অলওয়েজ কি পার সেকেন্ড যখন ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, সুতরাং আমরা সেকেন্ড দিয়ে ভাগ করে দিব, সিম্পল হিসাব। মোস্ট কেসে এটাই করতে হবে আমাদেরকে। তো একটি চ্যানেলে 5 সেকেন্ডে 9000 বিট ডাটা ট্রান্সফার করা হচ্ছে, তো তাহলে ব্যান্ডউইথ কত? আবার সেই সেকেন্ডে আসতেছে, তাহলে নাকি 9000 ভাগ 5 1800 কি বিপিএস, কি বিট পার সেকেন্ড। হ্যাঁ, সো বিট থেকে বেসিক্যালি বিপিএস আসছে, বিট পার সেকেন্ড, বিটস, বুঝতে পারছো? সো তারপর দেখো যে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ হচ্ছে তোমার কত? দেখো 4 Mbps। সো অফকোর্স এটা দেখো যে আমাদের দেখো 4G মোবাইল ফোনের আগে আমাদের কিন্তু এরকম স্পিড ছিল না। সো আমাদের ভিডিও কনফারেন্স জিনিসটা আমরা দেখা গেছে যে আগের ফোনগুলোতে পারতাম না। তারপর দেখো যে 4K ভিডিও যখন লাইভ স্ট্রিমিং দেখি, ওটাও কিন্তু আমরা কিন্তু প্রিভিয়াস জেনারেশন নেটওয়ার্ক বা ফোন দিয়ে পারবো না, কারণ কি এটা স্পিড লিমিট আছে। এই স্পিড লিমিটের নিচে আমরা ভিডিও কল আমাদের হবেই না, অনই হবে না বা চালুই হবে না, বা কোনো 4K ভিডিও অনই হবে না এটা নির্দিষ্ট পরিমাণ স্পিডের বাইরে। সো এই জন্য কিন্তু 4G 5Gর অনেক কিছু এনাবল করে দেয় বা অনেক কিছু ডিসেবল করে দেয়, অনেক সুযোগ সুবিধা আমরা 4G ফোনে পাই না, যেটা আমরা 5G ফোনে পেয়ে থাকি। তারপর দেখো যে বিপিএস এর পুনরূপকে আমরা একটু আগে দেখে আসছি। বিপিএস এর পুনরূপ হচ্ছে বেসিক্যালি কি বিট পার সেকেন্ড, এই যে বিট পার সেকেন্ড। ওকে, তারপর সাইডে যাই, সেটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টার এটা স্থানান্তরিত হয় তোমার ভয়েস ব্যান্ডে। আচ্ছা, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে ব্যবহৃত হয়। আচ্ছা, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ড হচ্ছে 1 Mbps-এর অধিক। তো এখানে দেখো যে বেসিক্যালি যে ঘটনা ঘটছে,
কম্পিউটার থেকে প্রিন্টার ডেটা স্থানান্তরিত হয় হচ্ছে তোমার ভয়েস ব্যান্ডে। তারপর হচ্ছে তোমার ভয়েস ব্যান্ড বেসিক্যালি কি, ভয়েস ব্যান্ড বেসিক্যালি হচ্ছে এমন একটা মানে মিনিমাম নেটওয়ার্ক যেখানে আমাদের ভয়েসটা জাস্ট কোনো রকমে ক্লিয়ারলি পাস হয় আর কি, মানে নেটওয়ার্কটা জাস্ট তোমার এতটাই উইক যে কোনো রকম আমাদের ভয়েসটা খালি পাস করতে পারে। তো এটাই তুমি বুঝে নিতে পারো আর কি। তো টেলিফোনের ক্ষেত্রে কিন্তু এটাই দরকার, আর কিন্তু কিছু দরকার নাই, টেলিফোনে জাস্ট আমরা ভয়েসটাই পাস করি। সো হ্যাঁ, টেলিফোনে তোমার ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। তো ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত, ব্রডব্যান্ডের তোমার মিনিমাম 1 MB হইতে হবে, তার অথবা তার বেশি হইতে হবে। আচ্ছা, তারপরে 1 বাইটে কত বিট হয় আমরা সবাই জানি, একটু ক্যালকুলেশন করে আসছি যে 1 বাইটে 8 বিট হয়। ব্যান্ডউইথের অন্য নাম কি, ডেটা ট্রান্সমিশন স্পিড। মানে কি ব্যান্ডউইথ বেসিক্যালি এটাই কিন্তু বোঝায় যে তোমার বলা না যে কত MBPS, এটা বেসিক্যালি ব্যান্ডউইথ বোঝায়। মানে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড স্পিড, মোবাইল স্পিড না, মোবাইল স্পিড এটা তোমার পুরো নেটওয়ার্কের স্পিড, ডাজন্ট ম্যাটার যে মোবাইল বা টেলিফোন ল্যাপটপ, এটা সব ক্ষেত্রেই সেম হবে বেসিক্যালি। আচ্ছা, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে তোমার বেসিক্যালি বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। আচ্ছা, সো বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বেসিক্যালি কি, যে বিট প্রেরণের একটা পদ্ধতি। অফকোর্স বেসিক্যালি বিট মনে করো সেন্ডার এবং রিসিভার ওদের যে বিটটা ম্যাচ করা, ওদের বিটটা ম্যাচ করলে কি হবে যে দুজন কিন্তু তোমার স্মুথলি এবং পারফেক্ট টাইমে ডাটাটা ট্রান্সফার করতে পারবে। সো এই জন্য তোমার বেসিক্যালি কী করতে হবে যে সেন্ডার এবং রিসিভারের বিটগুলো তোমাকে বুঝতে হবে। বোঝার জন্য তোমাকে ফার্স্ট বেস লাস্ট বিট এটা পারফেক্টলি দেখে তোমাকে বুঝতে হবে যে তোমার বিটের শুরু এবং শেষ না বুঝতে হবে তুমি ম্যাচ করতে পারবে না। সো বিটে এবং শুরু এবং শেষটা তোমাকে বুঝতে হবে, বুঝা সেন্ডার রিসিভারে। সো তারপরে তুমি দুটাকে তুমি সমন্বিত করতে পারো বা টাইমিংটা ম্যাচ করতে পারো। সো তখন হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি বিট সিনক্রোনাইজেশন। সো অফকোর্স তোমার 1 আর 2 এবং এটার সাথে ব্যান্ডউইথের কোনো সম্পর্কই নাই, বুঝতে পারছো? সো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলন বেশি? অফকোর্স হচ্ছে তোমার আইসোক্রোনাস। তারপর হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি? ডেটা কমিউনিকেশন প্রধান হচ্ছে 2টি। তারপর হচ্ছে তোমার সো বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বেসিক্যালি তোমার দুইটা মনে করো সেন্ডার এবং রিসিভার ওদের যে বিটটা, ওদের যে ডাটার ফার্স্ট বিট লাস্ট বিট বুঝে নিয়ে ওদের ডাটাটাকে তোমার ম্যাচ করানো বেসিক্যালি, এবং এই জন্য তোমার বিট সিনক্রোনাইজ করতে হবে। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বেসিক্যালি বিট প্রেরণের পদ্ধতি, যে তোমার সেন্ডার এবং রিসিভার দুজন কি তোমার মানে একই সিঙ্কে আছে কিনা এটা বোঝার জন্য। এই জন্য অফকোর্স তোমাকে বিটের শুরু এবং শেষ বুঝতে হবে, না তোমার মেসেজটা উল্টাপাল্টা হয়ে যাবে। সো এটা দুটো ইম্পর্টেন্ট, এবং পরবর্তীতে ব্যান্ডউইথের পরিমাণ বিটের সাথে কোনো সম্পর্ক নাই। তারপর রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতি প্রচলিত হয়, সেটা হচ্ছে তোমার আইসোক্রোনাস। তারপর ডেটা কমিউনিকেশন প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম কয়টি? 2টি। সেটা হচ্ছে তোমার বেসিক্যালি কি ওয়্যার্ড এবং ওয়্যারলেস। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়? সিনক্রোনাস। আচ্ছা, পরবর্তী আসি, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় কোথায়? সর্বনিম্ন হয় আইসোক্রোনাসে। 5 কিলোবাইট ডেটার আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? আমরা অলরেডি করে আসছি এটা এরকম যে প্রত্যেকটা যেহেতু তোমার স্টার্ট বিট থাকে এবং 2টা এন্ড বিট থাকে, তো তোমার এক্সট্রা ডাটা দেওয়া লাগে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আমরা করে আসছি শুরুতে সিকিউতে। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের ব্যবহৃত হয় কোনটি? রেডিওতে তোমার সিমপ্লেক্স ব্যবহৃত হয়, কারণ আমরা জানি যে শুধুমাত্র আমরা শুনতে পারি আর কিছু করতে পারি না, জাস্ট ওয়ান ওয়ে ডেটা ট্রান্সমিশন মেথড, তাই হচ্ছে রেডিও। তারপর হচ্ছে কিবোর্ড থেকে তোমার সিপিইউতে ডেটার স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি? ডেটা ব্লক আকারে ট্রান্সফার হয়? না, ডেটা ব্লক ট্রান্সফার হয় না। কারণ কি? এটা হচ্ছে তোমার সিমপ্লেক্স। সো এটা একবারে হয়, যে কোনো সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে। হ্যাঁ পারে। প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না? হ্যাঁ, স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না। কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা ট্রান্সফার হয় কিন্তু মাত্র সিমপ্লেক্স ওয়েতে, বুঝতে পারছো? ওয়ান ওয়ে ডেটা। তারপরটা আসি যে কিবোর্ড এবং কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? আমরা এটাকে পড়ে আসি সিমপ্লেক্স। আচ্ছা, রেডিও এবং টেলিভিশন সম্প্রচারে কোন ধরনের কমিউনিকেশন মোড? সো রেডিও এবং টেলিভিশনে কিন্তু আমরা জাস্ট শুনতে পাই, আমরা কিন্তু বলতে পারি না। কিন্তু এক্ষেত্রে আবার রেডিও টেলিভিশন কী করে? সবাইকে মানে একসাথে অনেক মানুষকে তোমার ডাটা ট্রান্সফার করে দেয়। সো এটা হচ্ছে কি ব্রডকাস্ট। আচ্ছা, চ্যাটিং এবং গ্রুপ এসএমএসে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি? তো চ্যাটিং করার সময় আমরা কী করি বেসিক্যালি, বা গ্রুপে যখন মেসেজ দিই তখন আমরা কীভাবে চ্যাট করি? আমরা কিন্তু অনেককে মেসেজ পাঠাই দিই, তাই না? সো এখানে কিন্তু একজন পাচ্ছে না, মাল্টিপল মানুষ পাচ্ছে, সুতরাং এটা কি মাল্টিকাস্ট। টেক্সট এবং ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? এসএমএস না, এসএমএস না, এটা হচ্ছে এমএমএস। ওকে। তারপরে সিঙ্গেল এসএমএস এর মোড কোনটা? সিঙ্গেল এসএমএস এর মানে কি তোমার একজন মানুষকে আমরা মেসেজটা পাঠাচ্ছি। সো এখানে কিন্তু আমার মাল্টিকাস্ট হবে না, এটা কি ইউনিকাস্ট হবে। আর ব্রডকাস্ট অবশ্যই হবে না, ব্রডকাস্ট কি রেডিও এবং টেলিভিশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এবং অনেক মানুষকে পাঠানো হয়, সেক্ষেত্রে ওরা কিন্তু আমাদেরকে কিছু ব্যাক করতে পারে না, এসএমএস এর ক্ষেত্রে কিন্তু পারে। সো এটা কিন্তু মাল্টিকাস্ট অথবা ইউনিকাস্ট, যেহেতু একজন সুতরাং কি ইউনিকাস্ট। আচ্ছা, গ্রুপ এসএমএস এর মোড কোনটা? আমরা একটু আগে পড়ে আসছি, এটা হচ্ছে মাল্টিকাস্ট। ওকে।
তারপরে আমরা আসি কোনটির মাধ্যমে একই সময় ডেটা দুদিকে যেতে পারে। সো অফকোর্স আমরা জানি সেটা হচ্ছে তোমার কি ফুল ডুপ্লেক্স, একই সময়। কিন্তু এখানে ইম্পর্টেন্ট কি একই সময়। যদি একই সময় না বলা থাকতো তাহলে কিন্তু তোমার হাফ ডুপ্লেক্সও কিন্তু কারেক্ট অ্যান্সার হইতো। হাফ ডুপ্লেক্সও কিন্তু আমরা পাঠাইতে পারি, ডাটা দুই সাইডই পাঠাতে পারি, কিন্তু একই সময় পারি না। ওকে, তারপরে আসি আমরা টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড কি। টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে তোমার অফকোর্স ব্রডকাস্ট। কারণ কি এটা কিন্তু আমাদের সবাইকে একসাথে ডাটা পাঠানো হয় এবং এটা কিন্তু মাল্টিকাস্ট হবে না। এবং এটা সিমপ্লেক্স, মানে কি এটা ওয়ান ওয়ে ডাটা ট্রান্সফার হয়, কিন্তু একসাথে কি অনেক মানুষকে পাঠানো হয়। সাইট টেলিভিশন হচ্ছে তোমার সিমপ্লেক্স এবং ব্রডকাস্ট। এরপরে আসি আমরা, দেখো উদ্দীপকের ট্রান্সমিশন মোড কোনটা। এখানে কি হয়, একটা ডাটা একটা সেন্ডার থেকে ওয়ান ওয়েতে অনেক মানুষের কাছে কিন্তু ডাটা পাঠানো হয়েছে। অনেকটা টিভি চ্যানেলের মতো, মানে টিভির মতো। বেসিক্যালি কী হয়েছে, টিভি স্টেশন থেকে আমার অনেক মানুষের কাছে টিভি চ্যানেলের ডাটা ট্রান্সফার হয়ে গেছে। এখানে তোমার এটা কি অফকোর্স হচ্ছে তোমার কি ব্রডকাস্ট। হ্যাঁ, এটা ব্রডকাস্ট এবং এটা অফকোর্স সিমপ্লেক্স। এর পরবর্তী আসি, উদ্দীপকের টপোলজি হিসেবে কাজ করবে। উদ্দীপকটি টপোলজি হিসেবে কাজ করবে যখন এ কে হাব হিসেবে বিবেচনা করা হয়। উদ্দীপকটা কিন্তু কোন টপোলজি হিসেবে কাজ করতে পারে, আমরা জানি একটা সেন্টার ডিভাইস থাকে এবং এটার সাথে কানেক্টেড থাকে অনেকগুলো ডিভাইস নেটওয়ার্কের। তাহলে এটা কি স্টার টপোলজির সাথে কিন্তু মিলে যাচ্ছে অনেকটা এটা। সো এটা তুমি এটাকে স্টার টপোলজি হিসেবে ভাবতে তখনই পারবা যখন এটাকে হাব হিসেবে তুমি কল্পনা করবা এবং নোটগুলো অন্তঃসংযোগ করলে না, নোটগুলো অন্তঃসংযোগ করার তোমার কোনো প্রয়োজন, হ্যাঁ সরি দুঃখিত, নোটগুলো অন্তঃসংযোগ করার প্রয়োজন আছে তোমার, এবং সি বিচ্ছিন্ন হলে না, সি বিচ্ছিন্ন হলে কিন্তু জিনিসটাকে তুমি আর টপোলজি হিসেবে চিন্তা করতে পারবা না। নোটগুলো অন্তঃসংযোগ করলেও কিন্তু জিনিসটাকে টপোলজি হিসেবে চিন্তা করা যাবে, কারণ তখন এটা মেশ টপোলজির আন্ডারে পড়ে যাবে। আচ্ছা, সি বিচ্ছিন্ন হলে তুমি জিনিসটাকে আর টপোলজি হিসেবে চিন্তা করতে পারবা না, কারণ কোনো টপোলজিতেই কোনো বিচ্ছিন্ন নোড বা নেটওয়ার্কের ডিভাইস থাকে না। প্রত্যেকটা টপোলজিতেই সবগুলোই সামহাউ কানেক্টেড থাকে, পুরোপুরি বিচ্ছিন্ন কোনো ডিভাইস থাকে না। সো এটা অবশ্যই ভুল হবে এবং তাহলে অ্যান্সার হবে 1 আর 2। পরবর্তী আসি, নিচের কোনটি নন মেটালিক কেবল। আমরা জানি যে ফাইবার অপটিক কেবলে এটা নন মেটালিক কেবল ব্যবহার করা হয়, যার ফলে কি হয়, তোমার কোনো ধরনের ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স হয় না। এবং যেগুলো তোমার বৈদ্যুতিক কারণে যেসব মানে মেটালিক ডিভাইসের মেটালিক ট্রান্সফরমেশন মোডে বা তোমাদের কী বলবো যে কেবলে যেসব সমস্যা হয়ে থাকে, বা বজ্রপাত লাইটনিংয়ে কিন্তু বজ্রপাতে কিন্তু তোমার বৈদ্যুতিক সমস্যা হয়, তোমার বৈদ্যুতিক ক্ষতিকর সমস্যা হয়, কিন্তু ফাইবার অপটিক কেবলে কিন্তু বজ্রপাতের সমস্যা হয় না। সো এটা কিন্তু তোমার নন মেটালিক কেবলের কারণে ইউজ করা হয়। আচ্ছা, সো 10/5 নিচে কোনটি, এটা হচ্ছে আমার থিকনেস। ওকে, তারপর আসি, তারগুলো পেঁচানো এবং জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় কি। নাম শুনেই বুঝতেছো যে পেঁচানো মানে কি টুইস্টেড থাকে। সো টুইস্টেড, এবং জোড়া জোড়া মানে কি পেয়ার থাকে। সো টুইস্টেড পেয়ার কেবল কোশ্চেনের মধ্যে অ্যান্সার দেওয়া আছে। তো টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রঙ হচ্ছে সাদা। ওকে, পরবর্তী কোশ্চেনে আমরা আসি। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে অফকোর্স টুইস্টেড পেয়ার কেবল একটা মাধ্যম, তারপর হচ্ছে তোমার রেডিও ওয়েভ একটা মাধ্যম। মডেম ডেটা কমিউনিকেশনের মাধ্যম না, মডেম হচ্ছে কনভার্সন মাধ্যম, যা তোমার অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করে। এটা কিন্তু ডেটা কমিউনিকেশনের কোনো মাধ্যম না, এটা কোনো ডেটা ট্রান্সফার নিজে করে না, সেটা বাদ। তারপর আসতেছে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, আমরা জানি 2.4 GHz। কোথায় আছে যে এখানে ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হচ্ছে তোমার পিকোনেট। এই যে পিকোনেট। সো ব্লুটুথ নেটওয়ার্কের কোনটির সাথে সংশ্লিষ্ট, পিকোনেট হচ্ছে তোমার ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট, দুটো হচ্ছে একই টাইপের কোশ্চেন, জাস্ট ঘুরায় ফেরা দেওয়া আছে। তুমি জাস্ট পিকোনেট আর ব্লুটুথের সাথে নামটা মনে রাখলেই বুঝতে পারবা, এরকম সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারবা। পরবর্তীতে আসি, দেখো যে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড বা ব্লুটুথের স্ট্যান্ডার্ড এগুলো আমরা অলরেডি জানি যে ওয়াইম্যাক্স স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার 1.6, ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার 1.5, আর ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার 1.1। এই জিনিসটা মনে রাখবা। তো 11 হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে 15 আসছে কি 15 হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড, তোমার লাস্ট আসছে তোমার কত 6 আসছে কি ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। এই সিরিয়ালটা মনে রাখলে তোমার অ্যান্সার করতে পারবা। এবার হটস্পটকে আমরা কিন্তু মোবাইলে হটস্পট দিয়ে থাকি। হটস্পট আমরা নিজেরাই জানি সেটা কি, যে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থার সাথে মিলে, বাকিগুলোর সাথে মিলে না। নিরাপত্তা ব্যবস্থা না, তারযুক্ত অবশ্যই না, কোনো সফটওয়্যারও না। সো তারবিহীন, আমরা যখন আমাদের নিজস্ব ওয়াইফাই ডাটা বা মোবাইল ডাটা শেয়ার করি কারোর সাথে, তখন বেশিরভাগ আমরা হটস্পট দিয়ে থাকি, সে অফকোর্স এটা তারবিহীন। আচ্ছা, বিল্ডিং, পাহাড়, পর্বত সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে কোনটা? রেডিও ওয়েভ পারে, টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ পারে, নাকি স্যাটেলাইট মাইক্রোওয়েভ পারে? এখন দেখো টেরিস্ট্রিয়াল মানে কি, টেরিস্ট্রিয়াল বলতে বোঝাচ্ছে ভূমি, মানে যেটা মাটির মধ্যে আছে, সেই মানে মাটির মাধ্যমে, মানে যে তোমার ডেটার যে কমিউনিকেশন মিডিয়ামগুলো যেখান থেকে তোমার তরঙ্গটা পাস হয় ওটা ভূমিতে আছে, এটা হচ্ছে টেরিস্ট্রিয়াল। আর স্যাটেলাইট হচ্ছে স্যাটেলাইট থেকে, মানে স্যাটেলাইট থেকে মাঝখানে একটা স্টেশন ইউজ করে। তো রেডিও ওয়েভ আর স্যাটেলাইট দ্বারা তোমরা তো মানে বেসিক্যালি পাহাড় বা এরকম ধরনের বড় বাধা কোনো বাধা না, কারণ এটা পার করা যায়। কিন্তু টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ তোমার বেসিক্যালি তোমার স্ট্রেট হয়, বেসিক্যালি মাইক্রোটা কি স্ট্রেট হয়। সো তোমার যদি স্যাটেলাইট থাকে মাঝখানে, তাহলে কী হবে, তোমার এখান থেকে স্ট্রেট ওয়েতে তোমার পাহাড় বা বিল্ডিংগুলো কিন্তু অতিক্রম করা সম্ভব হচ্ছে।
কিন্তু যখন জিনিসটা টেরিস্টিয়াল হচ্ছে তখন জিনিসটা কীরকম হচ্ছে যে আমার এখানে ডাটা সেন্টার, এখানে হচ্ছে রিসিভার, তোমার এরকম আসতেছে, কিন্তু মাঝখানে যেটা পাহাড় থাকে এটা কিন্তু পার করতে পারতেছে না। সুতরাং মাইক্রোওয়েভ জিনিসটা হচ্ছে তোমার স্ট্রেইট লাইন যায়, সুতরাং কোনো পাহাড় থাকলে সে বাধাগ্রস্ত হয়। কিন্তু যখন দেখবো স্যাটেলাইট আসতেছে, তো স্যাটেলাইটের কারণে জিনিসটা কিন্তু একটা পাচ্ছে, একটা অল্টারনেট ওয়ে পাচ্ছে, সুতরাং স্যাটেলাইটের কারণে এটা বেঁচে যাচ্ছে এবং রেডিও তোমার পাহাড়ের বাধা অতিক্রম করতে পারে। সো 1 আর 3 হচ্ছে পারফেক্টলি পারে। সো 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু 2 হচ্ছে পারে, 2 হচ্ছে ভুল। পরবর্তীতে আসি। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো, মোবাইল কমিউনিকেশন কি তোমার অ্যান্সার হচ্ছে 1 আর 3। দেখো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা অবশ্যই শুধুমাত্র কথা বলার ব্যবস্থা না, শুধুমাত্র কথা বলা অনেক কিছু করা যায়। ফুল ডুপ্লেক্স, অফকোর্স ফুল ডুপ্লেক্স। কোন প্রজন্মের মোবাইল ফোনের সাথে 4K টিভি উপভোগ করা যায়? 4K টিভিতে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড লাগবে। সো সার্টেন অ্যামাউন্ট অফ স্পিড শুধুমাত্র তোমার 5G ফোনে দিতে পারে, আর বাকি ফোনগুলো যথেষ্ট স্লো, এবং ওই স্লো নেট দিয়ে তুমি আসলে তুমি 4K টিভি মোবাইলে দেখতে পারবা না। আচ্ছা, এরপরে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবস্থা বেসিক্যালি 4G ফোন থেকে শুরু হয়েছে, এবং 4G ফোনে সমস্ত কিছু ব্রাউজিং থেকে শুরু করে ভিডিও দেখা বা গেম খেলা সব কিছু তোমার বেসিক্যালি এই যে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়েছে 4G ফোন থেকে। সো কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? সো ভিডিও কল করতে হলে তোমার সার্টেন অ্যামাউন্ট অফ নেটের স্পিড দরকার, এবং সেই নেটের স্পিডটা কিন্তু শুধুমাত্র তোমার 3G ফোন থেকেই পাওয়া যাচ্ছে। এর আগের ফোনগুলো ওইরকম স্পিডের ছিল না দেখে আমরা ভিডিও কল করতে পারতাম না। আচ্ছা, 3G ফোন থেকে আমরা ভিডিও কল করতে পারি। আচ্ছা, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? এটা হচ্ছে তোমার দ্বিতীয় প্রজন্মের ফোন থেকে চালু হয়। বেসিক্যালি দ্বিতীয় মানে MMS-এ কি বেসিক্যালি আমরা ছবি সহ সেন্ড করতে পারি, SMS যেমন শুধুমাত্র টেক্সট সেন্ড করতে পারি। সো দ্বিতীয় প্রজন্মের যে স্পিডটা আমরা পেয়ে থাকি ওই স্পিডটা আমরা ছবি সেন্ড করতে পারি। ওকে, আচ্ছা, রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহার করা হয়? এটা অবশ্যই তোমার 2G ফোনে প্রথম রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়। চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে তোমার, আচ্ছা চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য সবগুলো বেসিক্যালি ইন্টারনেট এবং প্যাকেট সুইচিং, ট্রান্সফার রেট 100 Mbps সবগুলো হচ্ছে বেসিক্যালি 4G ফোনের বৈশিষ্ট্য। তারপরে জনাব রাজিন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, তার অফিসে 15 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? সো যেহেতু 15 Mbps ব্রডব্যান্ড, সে সুতরাং মোটামুটি সে ভিডিও কল তো অবশ্যই করতে হবে, কোনো সন্দেহ নেই আমাদের। সো এটা আমরা অ্যান্সার করতে পারি। স্ট্রিমিং মুভি বা স্ট্রিমিং HD মুভি দে রিকোয়ার মোর ব্যান্ডউইথ, আরও বেশি স্পিড প্রয়োজন তার ক্ষেত্রে এগুলো করতে, সেগুলো স্মুথলি করতে পারবে না, বাট ভিডিও কনফারেন্স সে HD-তে স্মুথলি করতে পারবে। সো ভিডিও কনফারেন্স দুইটা দেওয়া আছে। সো যেহেতু একটা সার্টেন স্পিড বলে দেওয়া আছে এবং এটা যেহেতু পসিবল, এটা যেহেতু পসিবল, সুতরাং এইটাই অ্যাকচুয়ালি তোমার মানে স্পেসিফিক করে যেহেতু দেওয়া আছে, যেহেতু HD করে স্পেসিফিক করে দেওয়া আছে, সুতরাং এটাই অ্যান্সার করবা। আচ্ছা, সো পরবর্তীতে আমরা যাই। সেটা হচ্ছে তোমার উদ্দীপক অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহৃত হতে পারে সেটি কি? সেটি হচ্ছে তোমার দেখো যে টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবল, এটা হচ্ছে তোমার ব্যবহৃত হতে পারে। আচ্ছা, নিচে কোনটি ওয়্যারলেস ম্যান এর উদাহরণ? ওকে, ওয়্যারলেস ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা WMAN আমরা সিকিউ সলভ করার সময় পড়ে আসছি, একটা দ্বীপের মধ্যে আমরা এটা ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা WiMAX ব্যবহার করছিলাম। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, কারণ এগুলো কম্পারেটিভলি কী বলবো যে চিপ, মানে একটু সস্তা এবং এটা যথেষ্ট ফাস্ট স্পিড। এবং ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই হচ্ছে তোমার ওয়্যারলেস ল্যান এরিয়া নেটওয়ার্ক, বুঝতে পারছো? আর WiMAX এটা কোন ধরনের নেটওয়ার্ক? এটা হচ্ছে ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? WiMAX হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াইফাই হচ্ছে তোমার ল্যান এরিয়া নেটওয়ার্ক। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা যাই। WiMAX কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? আমরা একটু দেখাই আসলাম যে WiMAX হচ্ছে তোমার কি WAN বা আমি সরি WAN না, এটা হচ্ছে তোমার WMAN হয়ে গেছে আর কি, WAN না। সো ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে WiMAX ব্যবহার করা হয়। আর ওয়াইফাই কোথায় ব্যবহার করা হয়? ওয়াইফাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানে ব্যবহার করা হয়। ওকে, সো ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় কি? প্যান। আমরা একটু দেখে আসি যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আমরা কিন্তু একটা পার্সোনাল ডিভাইস, একটা ফোন থেকে ফোনের যে ব্লুটুথ যে নেটওয়ার্কটা আছে ওটা ব্যবহার করে আমরা কিন্তু সর্বোচ্চ 7টা ডিভাইস কানেক্ট করতে পারি। তো ওটা হচ্ছে আমাদের পার্সোনাল নেটওয়ার্ক। সো এই পার্সোনাল নেটওয়ার্কে আমাদের সর্বোচ্চ 7টা ডিভাইস কানেক্টেড থাকতে পারে। ওকে, তারপরে ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে কোন নেটওয়ার্ক? একটু আগে বললাম মাত্র আমরা, হচ্ছে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। পি পার্সোনাল বা ব্যক্তিগত। ওকে, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তোমার সব কিছুই করা যায়, বেসিক্যালি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা যায়, যেমন আমাদের স্টোরেজ শেয়ার করতেছি গুগল ড্রাইভ দিয়ে, তারপর হচ্ছে সফটওয়্যার রিসোর্স যেমন ক্যানভা দিয়ে আমরা সফটওয়্যার রিসোর্স শেয়ার করতেছি, তারপর হচ্ছে ইনফরমেশন শেয়ার আমরা করতেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে করতেছি, জিমেইলে করতেছি। সো বেসিক্যালি এগুলো সবগুলোই কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য হিসেবে বলা যায়।
সো এগুলোই হচ্ছে বেসিক্যালি তোমার সিকিউ এবং এমসিকিউর একটা ওভারভিউ। সো তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা একটা কমেন্টে জানাও, পরবর্তী ইনশাল্লাহ এটা সমস্যাটা সলিউশন ইনশাল্লাহ নিয়ে আসা হবে। অবশ্যই এখানে অনেক ভুল হয়তো বা করা হয়েছে বা আমার অনেক কিছু হয়তো বা ফার্স্ট চলে গেছে হয়তো বুঝতে পারো নাই, সেগুলো তোমার কমেন্টে ক্লিয়ার করে দিলে আমরা হয়তো এটা নিয়ে পরবর্তী আবার ক্লাস নিতে পারি। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।